আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে সমাসের শেষ পর্বের উপর ক্লাস নেব। আপনারা একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর বোর্ডের লেখাও স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আর একটু কমেন্ট করে জানাবেন। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে ক্লাস নেব সমাসের শেষ পর্ব। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর গত ক্লাসের মতো আজকেও আপনাদের দুজনের জন্য আকর্ষণীয় মোবাইল রিচার্জ রয়েছে। যে দুজন পাবেন, মানে আজকের পুরো ক্লাসটা যে ভালো নোট করে পেজের ইনবক্সে পাঠাবেন, তার হ্যান্ড নোটটা পেজে পোস্ট করা হবে ইনশাল্লাহ, এবং তাকে আকর্ষণীয় গিফট বা আকর্ষণীয় মোবাইল রিচার্জ দেওয়া হবে। আর আজকের এই লাইভ ক্লাসটি যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমরা কিন্তু সেদিন সমাসের প্রথম পর্ব ক্লাস নিয়েছিলাম। আপনার সমাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তারপর সমাসের প্রকারভেদ, সেই প্রকারভেদগুলোর মধ্যে দ্বন্দ্ব, তারপর হচ্ছে আপনার দ্বিগু সমাস, কর্মধারায়। হ্যাঁ, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, আমরা এই তিনটি সমাস আলোচনা করেছিলাম প্রথম পর্বের ক্লাসে। দ্বন্দ্ব, তারপর হচ্ছে আপনার দ্বিগু, কর্মধারায়। আজকে আলোচনা করব আমরা অব্যয়ভাব, বহুব্রীহি এবং তৎপুরুষ সমাস। অব্যয়ভাব, বহুব্রীহি এবং কি তৎপুরুষ সমাস। হ্যাঁ, যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাবাচ্চুন আরেফিন, শাহেদা খান, জাহিদ হাসান সজীব, সাউন্ড একদম ক্লিয়ার। যারা তানজিল গাজীপুর থেকে, ধন্যবাদ। আজকে শুরুতে আমরা ক্লাসটি একটু রিভিউ করে নেব যে প্রথম ক্লাস আমরা কি কি শিখিয়েছিলাম বা কি কি জানছিলাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত আওয়াজ দেন যে কথা, তারপর বোর্ডের লেখায় স্পষ্ট সব দেখা যাচ্ছে কিনা। তাহলে এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিগু, দ্বন্দ্ব এবং কর্মধারায় সমাস। আর আজকে আমরা আলোচনা করব অব্যয়ভাব, বহুব্রীহি, তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই জানিয়েছেন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরুর 4-5 মিনিট আমরা ক্লাসের শুরুতেই 4-5 মিনিট প্রথম ক্লাস সম্পর্কিত, মানে সমাসের প্রথম পর্বের উপর একটু রিভিউ করবো ইনশাল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এখন রিভিউতে যাচ্ছি যে আমরা কি কি শিখেছিলাম। আমরা সেদিন শিখেছিলাম যে সমাসের অর্থ কি। খেয়াল করেন, আমরা শিখেছিলাম হচ্ছে কি সমাস সম্পর্কে শিখেছিলাম যে সমাসের অর্থ কি। আমরা শিখেছিলাম যে সমাসের অর্থ সংক্ষেপণ। সমাসের অর্থ কি? সংক্ষিপ্ত, সংক্ষেপণ, এক অধিকরণ, একত্রীকরণ। তারপর বাক্যের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বাক্যের সংক্ষিপ্ত রূপকেই সমাস বলে। তারপর সমস্ত পদ। সমস্ত পদ সম্পর্কে আমরা কি জানছিলাম যে বহু পদের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বহু পদের সংক্ষিপ্ত রূপকেই সমস্ত পদ বলে, যেমন পঙ্কজ। তারপর আমরা শিখেছিলাম ব্যাস বাক্য, মানে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায় সেটি কি বাক্য? সেটি ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম সমাস বাক্য, বিগ্রহ বাক্য। হ্যাঁ, তারপর শিখেছিলাম আমরা সমসমান পদ। ব্যাস বাক্যের প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে কি বলা হয়?
আলাদা আলাদাভাবে বলা হয় সমসমান পদ। ক্লিয়ার? এরপর আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে যে পূর্বপদ। পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে আপনার সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলা হয়, আর পরপদ সমস্ত পদের শেষ অংশকে। আর এই পাঁচটা, এই যে আমরা যে বললাম, আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে আপনার সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। এই পাঁচটাকে বলা হয় সমাসের প্রতীতি। এই পাঁচটাকে সমাসের কি বলা হয়? প্রতীতি। তারপর আমরা শিখেছিলাম সেদিন ক্লাসে যে সমাসের প্রকারভেদ। আমরা নতুন বই এবং পুরাতন বই এই দুটির দ্বন্দ্বে না জড়িয়ে আমরা মূল ফরম্যাটে শিখেছিলাম কি, যে সমাস 6 প্রকার। কি? দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি। এর মধ্যে তখন আমরা শিখেছিলাম যে পদের প্রধানের ভিত্তিতে, মানে কোনটায় কোন পদ প্রধান, কোনটায় পরপদ প্রধান, কোনটায় পূর্বপদ প্রধান। তাহলে আমরা শিখেছিলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদই প্রধান। দ্বন্দ্ব সমাসে কি? উভয় পদ প্রধান। অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, আর অব্যয়ভাব সমাসে কি? পূর্বপদ প্রধান। আর দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই তিনটি সমাসে পরপদই প্রধান, আর বহুব্রীহি পদে কোনো পদই প্রধান নয়। এরপর আমরা শিখেছিলাম কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, আলাদা, স্বাধীন। মোট কথা, যে সমাসে উভয় পদের অর্থই সমান সেটি হচ্ছে কি সমাস? দ্বন্দ্ব সমাস। উদাহরণ কি? ভাই বোন। তারপর আমরা শিখেছিলাম যে দ্বন্দ্ব সমাস 3 ভাবে গঠিত হয়: সাধারণ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। তারপরে আমরা শিখেছিলাম আপনার যে দ্বন্দ্ব সমাসের পর আমরা শিখেছিলাম হচ্ছে দ্বিগু সমাস, মানে পূর্বপদে সংখ্যা যোগ এবং পরপদে বিশেষ্য বা নাম যোগে। পূর্বপদে কি যোগ? পূর্বপদে সংখ্যা যোগ, আর পরপদে বিশেষ্য বা নাম যোগে যে সমাস গঠিত হবে, সমস্ত পদ গঠিত হয়, সেটি হচ্ছে কি? দ্বিগু সমাস। তারপর আমরা শিখেছিলাম কর্মধারা সমাস, মানে বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষণ যোগে যে সমস্ত পদ গঠিত হয় সেটি কি? কর্মধারা সমাস। যেমন কাজল, কালো, মৌমাছি। কর্মধারা সমাসের মধ্যে আমরা আবার কয়েকটা ভাগে বিভক্ত করে শিখেছিলাম, যেমন মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়। ঠিক আছে? আমরা এই 3টি সমাসের বিস্তারিত আলোচনা করেছিলাম সেদিনের ক্লাসে। আজকে আমরা শুরু করব অব্যয়ভাব সমাস। হ্যাঁ, অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি। আজকে আমরা শিখবো কয়টা? আজকে আমরা শিখবো পরবর্তী 3টা: অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি। ক্লিয়ার? আচ্ছা, ওকে। ভাগ্নে আওয়াল চাটমোর প্রদেশ থেকে, ভালো কথা। আমরা রিভিউটা শেষ করলাম আপাতত, মানে আমরা সেদিনের ক্লাসে কিন্তু এগুলো শিখেছিলাম। আজকে আমরা শুরু করব মধ্য পদলোপী কর্মধারায় থেকে। মধ্য পদলোপী কর্মধারায়। হ্যাঁ, যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা চলে যাব আজকের ক্লাসে। সবাই একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ জানান। যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে হ্যাঁ আলহামদুলিল্লাহ কমেন্টে লিখুন ইনশাল্লাহ। হ্যাঁ, কমেন্টে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আমরা মূল ক্লাসে ফিরে যাব ইনশাল্লাহ। আমরা চলে যাব মধ্য পদলোপী কর্মধারয় সমাসে। আমরা এখন যাব অব্যয়ভাব সমাস। হ্যাঁ, সেদিন আমরা শিখেছিলাম, আরো একবার বলে নিচ্ছি। প্রথম পর্বে আমরা শিখেছিলাম দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়। আজকে আমরা শিখব অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি। শুরুতে আমরা শিখব অব্যয়ভাব সমাস। আমরা শুরুতে কি শিখব? আমরা শুরুতে শিখব হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব আজকেও আপনাদের নোট করার দরকার নেই,
অব্যয়ভাব সমাস। আজকে আপনারা খাতা কলম নিয়ে বসার দরকার নেই, মানে নোট করবেন না, হ্যাঁ, শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর ঘোষণাটি আমি ক্লাস শুরুর সময় একবার দিয়েছিলাম, ঘোষণাটি আমি আরো একবার দিচ্ছি আপনাদেরকে। মানে হচ্ছে আজকের ক্লাসের লেকচারটা, মানে প্রথম পর্বে যেটা করেছিলেন আপনারা, আজকের ক্লাসের লেকচারটা যে সবচেয়ে সুন্দর করে নোট করে পেজের ইনবক্সে পাঠাবেন, হ্যাঁ, তাকে আমি কি করব, তার নোটটা পেজে পাবলিকলি পোস্ট করা হবে আগামীকাল বিকাল 5টায়, এবং তাকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। মানে নোট করে পেজের ইনবক্সে দেওয়ার সর্বশেষ সময় হচ্ছে আগামীকাল বিকেল 4টা, আর আমি সেটা পেজে পোস্ট করব আগামীকাল বিকেল কয়টায়, 5টায়। হ্যাঁ, এটা গেল এক ধরনের গিফট। আর আরেক ধরনের গিফট হচ্ছে, মানে আজকের এই লাইভ ক্লাসটা যারা শেয়ার করবেন, এই শেয়ারকারীদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজন পাবেন আকর্ষণীয় মোবাইল রিসার্চ। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, স্ক্রিনশট দেওয়ার সময় দেবো, তখন কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ক্লাসটা ভালো মতো নোট করে আগামীকাল বিকাল 4টার মধ্যে জব অক্সিজেন পেজের ইনবক্সেই পাঠাবেন। ক্লিয়ার? আচ্ছা, আসেন, জানি না এবার গিফটটা কে পাবে। হ্যাঁ, এর আগের বার পেয়েছিল পাবনা শাখার একজন। দেখা যাক আজকের গিফটটা কে কে পাচ্ছেন। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেননি লাইভটি, কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। তাহলে আমরা চলে যাব এখন কোথায়, আমরা এখন চলে যাব অব্যয়ভাব সমাসে। দেখেন তো আপনাদের মনে আছে কিনা, প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম যে অব্যয়ভাব সমাসের কোন পদ প্রধান, একটু কমেন্টে জানান তো। অব্যয়ভাব সমাসের কোন পদ প্রধান, একটু কমেন্টে জানান। সেদিন কিন্তু পড়িয়েছিলাম প্রথম ক্লাসে। হ্যাঁ, আবার একটু আগে কিন্তু বললাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান। আর অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান, একটু কমেন্টে জানান। অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান, একটু কমেন্ট করে জানাবেন। অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান, একটু কমেন্ট করে জানান। রাসেল তালুকদার লিখছেন পরপদ, কেটে দিলেন আবার। তিতলি লিখছেন পূর্বপদ, বাংলায় লেখেন সব, হ্যাঁ, ইংরেজি বর্ণে না লিখে বাংলা বর্ণে লেখেন। ফারজান আক্তার লিখছেন পরপদ, সোনালী স্বর্ণা পূর্বপদ, সূচনা পূর্বপদ। হ্যাঁ, দেখেন আমি আরো একবার রিভিউ করে নিচ্ছি, আপনাদের একটু কষ্ট করে নেন। দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান, আর দ্বিগু কর্মধারায় তৎপুরুষ, এই তিনটি সমাসে পরপদই প্রধান। বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়। আর অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। ঠিক আছে, অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান। আলপনা আক্তার রাখি, টাঙ্গাইলের স্টুডেন্ট, অনেকদিন পরে। তাহলে আসেন অব্যয়ভাব সমাসে, তাহলে আমরা শিখলাম কি, পূর্বপদ প্রধান। তাহলে পূর্বপদে উপসর্গ যোগে, দেখেন এবার আমরা সংজ্ঞাটা লিখি। পূর্বপদে উপসর্গ যোগে, খেয়াল করেন, পূর্বপদে উপসর্গ যোগে যে সমস্ত পদ গঠিত হয়, যে সমস্ত পদ গঠিত হয়, যে সমস্ত পদ গঠিত হয় তাকেই অব্যয়ভাব সমাস বলে। তাকে কি সমাস বলে, অব্যয়ভাব সমাস বলে। খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু ইতিপূর্বে, মানে আগের ক্লাসে কিন্তু শিখেছিলাম যে অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। তাহলে এখন আমরা কি শিখলাম, যে পূর্বপদে উপসর্গ যোগে, ফ্যাক্টর কিন্তু উপসর্গ, কোন জায়গায়, পূর্বপদে। বলা হচ্ছে পূর্বপদে উপসর্গ যোগে যে সমস্ত পদ গঠিত হয় তাকে কি সমাস বলা হয়, তাকে অব্যয়ভাব সমাস বলা হয়। বুঝতে পারছেন কি, একটু কমেন্টে জানান তো, তাকে কি সমাস বলা হয়, অব্যয়ভাব সমাস বলা হয়। এখন যদি আমরা উদাহরণ দেই, উদাহরণ হচ্ছে কি, উপনদী। দেখেন উদাহরণ দিলাম হচ্ছে কি, উপনদী, আর একটা হচ্ছে কি, প্রতি বছর। খেয়াল করেন, উপনদী আর হচ্ছে কি, প্রতি বছর। এখন দেখেন এই উপনদী কিন্তু হচ্ছে আপনার কি পদ, উপনদী হচ্ছে আপনার সমস্ত পদ। খেয়াল করেন, এই যে উপনদী, তার মানে আসতেছে কিভাবে, উপযোগ নদী সমান সমান কি, উপনদী।
তাহলে এই যে উপনদী, এই উপনদী হচ্ছে আপনার কিন্তু সমস্ত পদ। উপনদী কি পদ? উপনদী হচ্ছে আপনার সমস্ত পদ। আর এই যে এই উপটা কিন্তু হচ্ছে আপনার উপসর্গ। খেয়াল করেন, এই উপটা হচ্ছে কি? উপসর্গ। আর এই নদীটা হচ্ছে কি? নদী হচ্ছে আপনার নাম বা বিশেষ্য। নদী হচ্ছে কি? নাম বা বিশেষ্য, একই কথা। তাহলে আমরা কি বললাম? যে পূর্ব পদে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে আপনার পূর্ব পদে উপসর্গ যোগে যে সমস্ত পদ গঠিত হয় তাকেই অব্যয়ভাব সমাস বলা হয়। তাহলে এখানে কিন্তু ফ্যাক্টর, এখানে হচ্ছে আপনার ফ্যাক্টর হচ্ছে কি? অব্যয়ভাব সমাস চেনার জন্য আমাদের যেটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে এখানে কিন্তু দুইটা। বলা হচ্ছে পূর্ব পদে কি যোগ হবে? উপসর্গ যোগ হবে। আর এই পূর্ব পদে উপসর্গ যোগ হয়ে কোনটা গঠিত হবে? সমস্ত পদ। তাহলে সেটাই কি হবে? অব্যয়ভাব সমাস। দেখেন এখানে এক্সাম্পল হিসেবে কি বললাম? উপনদী প্রতি বছর। দেখেন উপনদী টোটালটাই কিন্তু সমস্ত পদ, এই যে এখানে বুঝিয়েছি। উপনদী টোটালটাই কি? উপনদী টোটাল বা সম্পূর্ণটাই সমস্ত পদ। এই উপনদীকে আমরা যখন বিশ্লেষণ করবো তখন আমরা কি পাচ্ছি? উপ আর হচ্ছে কি? নদী। এই উপটা কিন্তু উপসর্গ আর নদীটা হচ্ছে নাম বা বিশেষ্য। ঠিক একইভাবে যদি আমরা এখন প্রতি বছরে যাই, খেয়াল করেন, ঠিক একইভাবে যদি আমরা প্রতি বছরে যাই তাহলে কি হবে? যে প্রতি যোগ বছর, তাহলে আমরা সমস্ত পদ কি পাবো? প্রতি বছর। খেয়াল করেন, তাহলে এই প্রতি কিন্তু উপসর্গ, বছর হচ্ছে নামবাচক, তাহলে প্রতি বছর হচ্ছে কি? সমস্ত পদ। তার মানে এই প্রতি বছর হচ্ছে আপনার অব্যয়ভাব সমাস। প্রতি বছর কোন সমাস? প্রতি বছর হচ্ছে আপনার অব্যয়ভাব সমাস। হ্যাঁ, জাহিদ হাসান সজীব লিখছেন, সম্ভবত সিরাজগঞ্জের স্টুডেন্ট। উপকণ্ঠ, হ্যাঁ উপকণ্ঠ হবে। আর আলপনা আক্তার রাখি, আপনি বেবি হয়েছে, অবশ্যই দোয়া রইল, ফি আমানিল্লাহ। হ্যাঁ, অব্যয়ভাব সমাস বুঝলেন কিনা একটু কষ্ট করে জানান তো কমেন্ট করে। শুভ হাসনাইন মানে বৃষ্টি, আপনি হচ্ছে আগের 15 মিনিট ক্লাস গ্রুপ পেজে রেকর্ড থাকবে ইনশাল্লাহ, দুশ্চিন্তার কিছু নাই। এখন যেখান থেকে জয়েন করছেন সেখান থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? পরে শুরুর 15 মিনিট দেখে নিন ইনশাল্লাহ, ঠিক আছে? এখন যেখান থেকে জয়েন করছেন আপনি সেখান থেকে ক্লাসটা কন্টিনিউ করেন, ক্লাসটা রেকর্ড রাখবো। আচ্ছা, হ্যাঁ সবাই একটু কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। যারা অব্যয়ভাব সমাসটা বুঝছেন একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেন। একটু পরে আমি বিস্তারিত একটা ফরম্যাটে আসবো, মানে আরো কখন কখন আপনি অব্যয়ভাব সমাসটা চিনবেন, মানে সমস্ত পদে কি থাকবে আর ব্যাস বাক্যে আপনাকে যা করতে হবে। কারণ এখন কিন্তু গতানুগতিক প্রশ্ন ভাই আর আসে না, কন্টিনিউ আপনার গভীর থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। যারা অব্যয়ভাব সমাস বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। আর যাদের স্ক্রিনশট দেওয়ার দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন। আমরা এখন চলে যাব যে, তাহলে এটা মুছে ফেললাম, হ্যাঁ এটা হচ্ছে আপনার মুছে ফেললাম। আমরা এখন চলে যাব, আপনার একটা চার্ট দেব আপনাদের, যে সমস্ত পদে যা থাকবে আর যেভাবে আপনি ব্যাস বাক্য নির্ণয় করবেন, ঠিক আছে? মানে সমাস নির্ণয়ের ক্ষেত্রে অব্যয়ভাব মাঝে মাঝে ভেজাল করবে, এই জন্য এমনভাবে আপনাদের টেকনিক শিখাবো যেন পরীক্ষার হলে কোনো ভেজালেই পড়তে না হয়। ক্লিয়ার? আমি এখন দুইটা কলাম টানবো, আপনারা একটু খেয়াল করবেন, মানে একটা একটা করেই মুছে দেবো ইনশাল্লাহ। মানে দুইটা কলাম, হ্যাঁ ঠিক আছে? দেখেন প্রথম কলাম হচ্ছে কি? সমস্ত পদে যা থাকবে, সমস্ত পদে যা থাকবে। আগে লেখার দরকার নেই, দেখেন শুধু চোখ দিয়ে।
ব্যাস বাক্যে যা করতে হবে, ব্যাস বাক্যে যা করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু হেডিং। এখন আসেন আমরা একটু সিরিয়ালে যাব, যে আ থাকলে সমস্ত পদে 1 নম্বর দিয়ে লিখি, হ্যাঁ, সমস্ত পদে যদি আ থাকে, হ্যাঁ, মানে আ থাকলে, এখন আ থাকবে, এটা কিরকম আ থাকতে পারে, তাহলে আমরা একটা উদাহরণ দেই। উদাহরণ হচ্ছে আপনার আজীবন, দেখেন উদাহরণ হচ্ছে কি আজীবন। আর একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কি আমরণ। দেখেন আমরণ, আমি যদি বানান ভুল করে আমাকে একটু মনে করে দিন, হ্যাঁ, আজীবন আমরণ। তাহলে বলা হচ্ছে কি সমস্ত পদে যা থাকবে, সমস্ত পদে কি থাকবে, সমস্ত পদে যা থাকবে, আর ব্যাস বাক্যে যা করতে হবে। দেখেন তাহলে সমস্ত পদে যদি আ থাকে, সমস্ত পদে যদি আ থাকে, তাহলে কি করতে হবে, আ উঠে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি যে আ উঠে, এখানে লিখবো হচ্ছে এই আ উঠে বা তুলে দিয়ে, ঠিক আছে, আ উঠে পরপদের পর, আ উঠে পরপদের পর, পরপদের পর কি বসবে, পরপদের পর পর্যন্ত, পর্যন্ত বসবে, পরপদের পর কি বসবে, পরপদের পর পর্যন্ত বসবে, খেয়াল করেন। তাহলে আজীবন, ঠিক আছে, দেখেন যে বলা হচ্ছে আ থাকলে, আর এখানে বলা হচ্ছে আ উঠে পরপদের পর পর্যন্ত বসবে, পরপদের পর কি বসবে, পর্যন্ত বসবে। এখন যদি আমরা এখানে একটু ফ্যাক্টর চিন্তা করি, যে আজীবন মানে আ উঠে, ঠিক আছে, জীবনটা কিন্তু পরপদ, তাহলে কি হবে, জীবন পর্যন্ত, খেয়াল করেন, তাহলে কি হবে, জীবন পর্যন্ত, কি বসবে, জীবন পর্যন্ত। আবার এখানে দেখেন খেয়াল করেন, বলা হচ্ছে আমরণ, এই জীবনটা কিন্তু পরপদ, আর মরণটা হচ্ছে কি পরপদ, তাহলে আ উঠে পরপদের পর কি বসবে, পর্যন্ত, তার মানে এখানে কি হবে, মরণ পর্যন্ত, ঠিক আছে, মরণ পর্যন্ত। তাহলে আমরা একটা টেকনিক শিখলাম কি, যে সমস্ত পদে যদি আ থাকে, সেই আ উঠে পরপদের পর কি বসবে, পর্যন্ত বসবে। তাহলে আজীবন, জীবনটা হচ্ছে পরপদ, জীবন পর্যন্ত। তারপর আমরা কি শিখলাম, আমরণ, মরণটা পরপদ, তারপর আমরা কি, তাহলে কি হবে, মরণ পর্যন্ত। হ্যাঁ, সবাই এটা বুঝতে পারছেন কিনা, যে সমস্ত পদ কিভাবে থাকবে আর আপনি ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবেন। ওকে, তাহলে আমরা আর একটা টেকনিক শিখি এবার, যে উপ থাকলে, একটু আগে কিন্তু সম্ভবত কে যেন লিখছিলেন, উপকণ্ঠ একজন লিখছিলেন কমেন্টে, তাহলে এটা যাদের দরকার স্ক্রিনশট দেন। আমরা এখন চলে যাবো এর পরেরটাতে, 2 নম্বর নিয়মে বা 2 নম্বর টেকনিকে, যে উপ থাকলে কি হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কি দ্বিতীয় টেকনিকে, যে উপ থাকলে কি হবে। হ্যাঁ, যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। এরপর উপ থাকলে কি হবে, আমরা সেটাই চলে যাব। হ্যাঁ, এটা তাহলে মুছে ফেললাম। হ্যাঁ, যারা আমার অফলাইনের স্টুডেন্ট আছেন, কোচিং এ ক্লাস করেন, আজকে কিন্তু বোর্ডটা কিন্তু হাত দিয়ে মুছতেছি না। হ্যাঁ, খেয়াল করছেন কি, আপনারা অনেকেই অনুরোধ করেন, মানে ডাস্টার কেন ইউজ করি না। হ্যাঁ, আজকে কিন্তু বোর্ডটা হাত দিয়ে মুছতেছি না। হ্যাঁ, আপনাদের অনুরোধ রক্ষার্থে। দেখা যাক এখন আমরা দ্বিতীয় টেকনিক কি শিখবো, যে সমস্ত পদে যদি উপ থাকে। হ্যাঁ, খেয়াল করেন,
উপ থাকলে, সমস্ত পদে উপ থাকলে কি হবে? তাহলে আমরা একটু উদাহরণ দেখি কি হবে। উদাহরণ হিসেবে আমরা দেখব যে উপসাগর, আমি বারবার উদাহরণ লিখলাম না, হ্যাঁ, নাকি লিখে দেবো? আচ্ছা লিখি। উদাহরণ হিসেবে আমরা কি দেখব? উদাহরণ হিসেবে দেখবো আমরা উপসাগর, আর দেখবো কি উপজেলা। খেয়াল করো, উপসাগর আর হচ্ছে কি উপজেলা। এখন দেখেন সমস্ত পদে যদি উপ থাকে তাহলে উপ তুলে দিয়ে, দেখেন এখানে আমরা কি লিখবো ব্যাস বাক্যে, যে উপ তুলে দিয়ে, ঠিক আছে, উপ তুলে দিয়ে পর পদের পর পদের পর পদের পর সাদৃশ্য বসবে। পর পদের পর কি বসবে? সাদৃশ্য বসবে, ঠিক আছে, সাদৃশ্য বসবে। এখন দেখেন তাহলে এখানে সেই টেকনিক শিখলাম আমরা কি, যদি উপ থাকে, খেয়াল করেন, উপ থাকলে উপ তুলে দিয়ে পর পদের পর কি বসাইতে হবে? সাদৃশ্য। তাহলে এখানে দেখেন উপসাগর, উপজেলা, তার মানে এই সাগরটা কিন্তু হচ্ছে আপনার কি, সাগরটা হচ্ছে আপনার পরপদ, আর জেলাটা হচ্ছে কি পরপদ। তাহলে কি লিখতে হবে আমাদের? তাহলে কি লিখতে হবে? সাগর, সাগরের, দেখেন সাগরের সাদৃশ্য, হ্যাঁ এটা। তারপর হচ্ছে উপজেলা, তার মানে কি জেলার, দেখেন জেলার সাদৃশ্য। উপজেলা মানে জেলার সাদৃশ্য, খেয়াল করছেন? তার মানে উপ থাকলে পর পদের পর কি হবে? সাদৃশ্য হবে। একজন ডাস্টার ব্যবহার করার জন্য ধন্যবাদ দিচ্ছেন, আর একজন জিজ্ঞেস করছেন ডাস্টার কই। আসলে আজকে আমি ডাস্টার ব্যবহার করিনি, হ্যাঁ একটা সুতি কাপড়ের ন্যাকড়া ব্যবহার করতেছি, মানে ডাস্টারের চেয়ে এটা আরো কমফোর্টেবল। আর সবচেয়ে ভালো হয় আমি হাত দিয়ে যদি মুছতে পারি, হাতটা আরো বেশি কমফোর্টেবল আমার কাছে। হ্যাঁ তাহলে একটু দেখেন, উপ থাকলে কি হবে? উপ তুলে দিয়ে পরপদের পর কি লিখবো আমরা? সাদৃশ্য। উপসাগর তার মানে কি সাগরের সাদৃশ্য, উপজেলা জেলার সাদৃশ্য। লিখছেন? হ্যাঁ একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। হ্যাঁ যাদের দরকার এই টেকনিকটা একটু কষ্ট করে কি করবেন? একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, এবার আমরা চলে যাব পরের টেকনিকে। হ্যাঁ এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে জানান তো। 2 নম্বর টেকনিকটা বুঝছেন কিনা, যে উপ থাকলে আপনি কি করবেন? সবাই একটু কমেন্টে জানান কষ্ট করে। উপ থাকলে আপনি কি করবেন সবাই একটু কমেন্টে জানান, এটা বুঝছেন কিনা। হ্যাঁ বুঝতে পারছেন? ওকে, পরীক্ষা আসলে পারবেন তো? ওকে, এবার আমরা চলে যাব। দেখেন এখানে একজন বুঝছেন, কিন্তু এখন দেখেন শুরু থেকে যেন প্রশ্ন করেছিলেন যে উপকণ্ঠ, এইখানে কিন্তু আবার প্যাচ আছে, মানে উপকণ্ঠ, উপকূল, উপনগরী, এই তিনটা সমস্ত পদে আবার কিন্তু একটু খটকা আছে। খেয়াল করেন কি কি বললাম? উপকণ্ঠ, উপকূল, উপনগরী। হ্যাঁ এটা কিন্তু আবার ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো কি হয় না? এক্সাম্পল হয় না। তারপর এটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ, কারণ পরীক্ষার হলে যেন আপনি কোনোভাবেই মানে নেগেটিভ মার্কিং এর শিকার না হন। ক্লিয়ার? আর একটু কমেন্ট করে জানাবেন আজকে যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তাদের মধ্যে কেউ বাংলার স্টুডেন্ট আছেন কিনা। হ্যাঁ যদি বাংলার স্টুডেন্ট থেকে থাকেন তাহলে ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা করে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে বাংলার বও পারি না, হ্যাঁ দুঃসাহস করে ক্লাসটা নিচ্ছি তাই।
এখন আসেন তাহলে একটু নোট করে লিখে রাখবেন যে ব্যতিক্রমগুলো। নোট করে কি লিখবেন? উপকণ্ঠ, দেখেন উপকণ্ঠ, তারপর হচ্ছে কি উপকূল, উপকণ্ঠ, উপকূল, আর হচ্ছে কি উপনগরী। দেখেন উপকণ্ঠ, উপকূল, আর হচ্ছে কি উপনগরী। এই তিনটা শব্দ যদি থাকে, খেয়াল করেন, উপকণ্ঠ, উপকূল, উপনগরী, হ্যাঁ, এই তিনটা শব্দ থাকলে এদের ক্ষেত্রে, ভালো করে খেয়াল করেন, আবার বলতেছি, উপকণ্ঠ, উপকূল, উপনগরী, এই তিনটি শব্দ থাকলে এদের ক্ষেত্রে বসবে সমীপে। এদের ক্ষেত্রে কি বসবে? সমীপে। তার মানে দেখেন, খেয়াল করেন, আগেরটা ছিল কিন্তু সাদৃশ্য, আর এই তিনটে শব্দ হইলে কি? উপকণ্ঠ, উপকূল, উপনগরী, এই তিনটে শব্দ হলে কি বসবে? সমীপে। তার মানে হচ্ছে কি, দেখেন তাহলে সেকেন্ড কি? কণ্ঠ, তাহলে কণ্ঠের সমীপে, কুলের সমীপে, নগরীর সমীপে। ক্লিয়ার? এই তিনটা কিন্তু ব্যতিক্রম, আর পরীক্ষা কিন্তু এই তিনটা কন্টিনিউ আসে। তাহলে উপ থাকলে কিন্তু সবসময় কি হবে না? উপ থাকলে সবসময় সাদৃশ্য হবে না। উপকূল, উপকণ্ঠ, উপনগরী, এই তিনটা শব্দ থাকলে কি হবে? এই তিনটা শব্দ থাকলে কিন্তু আবার হবে সমীপে। তার মানে কণ্ঠের সমীপে, কুলের সমীপে, নগরীর সমীপে। ক্লিয়ার? কণ্ঠের সমীপে, কুলের সমীপে, নগরীর সমীপে। এই সবগুলো কি সমাস? এই সবগুলোই হ্যাঁ, সমীপের আধুনিক ভার্সনই হচ্ছে সামীপ্য। ঠিক আছে, ধন্যবাদ। যারা তানজিল, আর হচ্ছে কি জাহিদ হাসান সজীব। মানে আমি তো ওল্ড ভার্সনের মানুষ, তো আপডেট ভার্সন হয়তো বা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমরা চলে যাব এখন। তাহলে দুইটা টেকনিক শিখলাম, এরকম আরো কয়েকটা টেকনিক শিখবো, নাকি অফ করে দেবো? হ্যাঁ, নাকি টেকনিক আর শিখাবো না বলেন? অন্য সমাজে চলে যাব? সবাই একটু আওয়াজ দেন তো, সবাই একটু কমেন্টে আওয়াজ দেন যে আরো কিছু টেকনিক শেখাবো। হ্যাঁ, টোটালি 6টা টেকনিক আছে, তার মধ্যে দুইটা শেখাইলাম মাত্র। আরো 4টা শেখাবো নাকি শেখাবো না? একটু আওয়াজ দেন কমেন্টে। আর যারা এখনো লাইভটা শেয়ার করেননি, আর সামনে এসে বলি তাহলে হয়তোবা কথা শুনবেন, মানে যারা এখনো লাইভটা শেয়ার করেননি, একটু কষ্ট করে লাইভটা নিজের টাইমলাইনে শেয়ার করে দেন। আর যারা এখনো মেনশন করে বন্ধু বান্ধবী অথবা কোনো শত্রুকে এখনো মেনশন করেন নাই আজকে লাইভ ক্লাস সম্পর্কে, তারা একটু কষ্ট করে অন্তত 10 জন বন্ধুকে মেনশন করেন, বা 10 জন শত্রুকে, হ্যাঁ 10 জন সমালোচককে, মানে যারা আপনার চাকরি বাকরি পড়াশোনা নিয়ে সমালোচনা করে, এমন মানুষদের হচ্ছে আপনার কি করেন? মেনশন করেন। আর যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত আছেন, হ্যাঁ সেই গ্রুপগুলোতে এই লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। প্রচারেই প্রসার, হ্যাঁ, মানে আপনার একটু প্রসারেই কি হবে? অনেকেই সমাজের মতো দুর্বোধ্য একটা টপিকের খুবই সহজ সমাধান পাবে ইনশাল্লাহ। যারা প্রথম ক্লাস করছিলেন তারা কিন্তু আবার শেষ পর্বের ক্লাসে কিন্তু যুক্ত হয়েছেন। হ্যাঁ, বাংলার স্টুডেন্টই কমেন্ট করছেন 6টাই শিখতে চাই স্যার। ঠিক আছে, শেখাবো ইনশাল্লাহ। নাটোরের নাজিম। হ্যাঁ, সবাই অন্তত 10 জন বন্ধু বান্ধবী অথবা শত্রুকে মেনশন করে কমেন্ট করেন। সবগুলো টেকনিক শেখাবো ইনশাল্লাহ। সূচনা সরকার লিখছে শেখান, ভালো লাগছে। সূচনার বড় তো মনে হয় ক্লাস করতেছে, একটু আগে কমেন্ট করছিল আলী। হ্যাঁ, অন্তত 10 জন বন্ধু বান্ধবী অথবা শত্রুকে মেনশন করে কমেন্ট করেন। হ্যাঁ, চাইলে আবার আমার আইডিটাও মেনশন করতে পারেন, আমাকেও শেখাইতে পারেন। হ্যাঁ, আসেন তাহলে আমরা শিখলাম কি? দুইটা টেকনিক কিন্তু শিখলাম। দুইটা টেকনিক কি শিখলাম? আ থাকলে কি হবে, উপ থাকলে কি হবে। উপরটা আবার কি শিখলাম? যে উপর আবার 3টি সমস্ত পদে বা 3টি শব্দে কি আছে? ভিন্নতা আছে। সে 3টি হচ্ছে কি? উপকণ্ঠ, উপকূল, উপনগরী।
এখন আমরা শিখব 3 নম্বর টেকনিক। 3 নম্বর টেকনিকে বলা হচ্ছে যে হা বে বি নির দূর গড়। ঠিক আছে, দেখেন অনেকে মনে হয় বোঝেন নাই, সমস্যা না, আমি লিখে দিচ্ছি। তাহলে কি বললাম, রিকোয়েস্টটা আগে শোনেন। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেননি লাইভটা শেয়ার করেছেন মাত্র 17 জন। ঠিক আছে, জান্নাতুল আদান আপনি লিখছেন স্যার সবাইকে চিনেন? মোটামুটি অনেককে চিনি, প্রত্যেক সপ্তাহে বিভিন্ন পয়েন্ট মানে বিভিন্ন জেলা শহরে গিয়ে ক্লাস নেই, সবার কথা মনে থাকেও না, তারপরে অনেকের কথাই মনে থাকে আর কি। যেমন আপনাকে তো ভালো মতো চিনতে পারতেছি না। এখন আসেন আমরা 3 নম্বর টেকনিকটা শিখবো এবার। 3 নম্বর টেকনিকটা হচ্ছে কি, দেখেন সমস্ত পদে কি থাকবে, সমস্ত পদে থাকবে হা। দেখেন 3 নম্বর টেকনিক হচ্ছে কি, সমস্ত পদে থাকবে হা, তারপর কি থাকবে বে, তারপর কি থাকবে বি। হা বে বি নির দূর গড়। দেখেন এটা বুঝাই দিচ্ছি, নির, তারপর হচ্ছে কি দূর, তারপর হচ্ছে কি গড়। দেখেন হা বে বি নির দূর গড়। হ্যাঁ, যেমন এক্সাম্পল দিই দুইটা, দেখেন হা দিয়ে দিই আর বে দিয়ে দিই। হা দিয়ে হচ্ছে কি হা ভাতে, ঠিক আছে, বে দিয়ে হচ্ছে কি বে মানান। হা দিয়ে হচ্ছে কি হা ভাতে আর বে দিয়ে হচ্ছে কি বে মানান। এখন দেখেন এই হা বে বি নির দূর গড়, এরকম কিছু থাকলে এগুলো উঠে, মানে এই সবগুলো উঠে গিয়ে, দেখেন তাহলে একটু লিখে দেই যে এগুলো উঠে গিয়ে বা এগুলো তুলে দিয়ে, হ্যাঁ এগুলো উঠে গিয়ে কি হবে পর পদের পর, এগুলো উঠে গিয়ে পর পদের পর, দেখেন পর পদের পর কি বসবে, অভাব বসবে। অভাব, এই যে আন্ডারলাইন করলাম, পর পদের পর কি বসবে, অভাব বসবে। দেখেন অভাব বসবে। তাহলে আমরা এখন যদি এই উদাহরণে আসি, এখানে বলা হচ্ছে কি হা ভাতে, এখানে কি বলা হচ্ছে হা ভাতে, তার মানে হাটা কি হয়ে যাবে, হাটা উঠে যাবে। খেয়াল করেন এই যে দেখেন হা ভা তে, তাহলে হাটা কি পূর্বপদ, যে হাটা উঠে গিয়ে কি হবে ভাতের অভাবে, কি হবে ভাতের অভাব। হাটা উঠে গিয়ে কি হবে ভাতের অভাব। এখানে বলা হচ্ছে কি বেমানান, দেখেন যে মানান পরপদ, এখানে ভাতে পরপদ, তাহলে বেমানান, তার মানে কি হবে মানানের কি হবে মানানের অভাব। ক্লিয়ার, মানানের কি হবে মানানের অভাব, মানানের অভাব। মানানের কি হবে মানানের অভাব। তাহলে একটু খেয়াল করেন, তাহলে কি বললাম টেকনিকে, যে হা বে বি নীল দূর গড়। দেখেন আমি শুধু দুইটা এক্সাম্পল দিয়েছি, যে এগুলো উঠে গিয়ে পরপদের পর কি বসবে, এগুলো উঠে গিয়ে পরপদের পর অভাব বসবে। যেমন হা দিয়ে বলছি কি হা ভাতে, তার মানে কি ভাতের অভাব। বে দিয়ে একটা উদাহরণ দিয়েছি বেমানান, তার মানে মানানের অভাব। আর বাকি উদাহরণগুলো আপনারা ক্লাস শেষে যার কাছে যে বইটা আছে একটু কষ্ট করে পড়ে নেবেন। মানে আজকে যে 3টা পয়েন্ট আমরা শিখাচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনার অব্যয়ীভাব সমাস, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস, তারপর হচ্ছে আপনার তৎপুরুষ সমাস, আর হচ্ছে বহুব্রীহি সমাস। এই 3টাই ক্লাস শেষে যার কাছে যে বই আছে সেখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবেন। তাহলে আজকের ক্লাসটা আপনার মনে সারা জীবনের জন্য গেঁথে যাবে এবং নাতিপুতিকেও গল্প শোনাইতে পারবেন। আর এর ফাঁকে যারা বিভিন্ন বন্ধুদের মেনশন করে কমেন্ট করতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এটা যদি বুঝে থাকেন তাহলে মুছে ফেললাম। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। যাদের স্ক্রিনশট দরকার একটু কষ্ট করে কি করবেন, কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। রাজীব হোসেন লিখছেন নাটোর ওরাকলের সেরা একজন স্যার। ধন্যবাদ, প্রশংসা শুনতে যদিও সবারই ভালো লাগে, সো আমিও ব্যতিক্রম না, কিন্তু আমি খুবই সাধারণ একজন মানুষ।
হ্যাঁ, মোটামুটি আপনারা চান জন্য এখন সেরার কাতারে। আপনারা যদি ক্লাস না চাইতেন তাহলে সেরা হওয়া সম্ভব ছিল না। মাহমুদুল হাসান ভাই যুক্ত আছেন, দেখছেন ভাই আরো শেখান। যাক, আপনি যে শিখতেছেন মাহমুদ ভাই সারাদিনের কর্মব্যস্ততার পরে, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ওকে, তাহলে এটা আমরা মুছে দিলাম। এরপরে আসবো আমরা 4 নাম্বার টেকনিকে। যথা থাকলে কি হবে, মানে সমস্ত পদে যদি যথা থাকে, যথা, ঠিক আছে, সমস্ত পদে যদি কি থাকে, সমস্ত পদে যদি যথা থাকে। দেখেন, আমরা এবার আসবো 4 নাম্বার টেকনিকে। মানে আজকে আমরা অব্যয়ভাব সমাস শিখেই ছাড়বো ইনশাল্লাহ, খুব অল্প সময়। 4 নাম্বার টেকনিক হচ্ছে কি, যথা থাকলে। দেখেন, কি থাকলে, যথা থাকলে। যথা থাকলে তাহলে আগে আমরা উদাহরণ দিয়ে নিই। একটা উদাহরণ দেবো শুধু, যথা নিয়ম। এখানে কি উদাহরণ দেবো, শুধু একটা, যথা নিয়ম। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে যথা উঠে পর পদের পরে। তাহলে এখানে আমরা লিখবো কি, যে যথা উঠে, যথা উঠে পর পদের পরে, যথা উঠে পর পদের পর বা পর পদের পরে অতিক্রম না করে। দেখেন কি হবে, অতিক্রম না করে, ঠিক আছে, অতিক্রম না করে এই বাক্য বসবে। অতিক্রম না করে এই কি বসবে, এই বাক্য বসবে। খেয়াল করেন, তাহলে এখানে আমরা কি বললাম, যে যথা, আপনার কি হবে, যথা থাকলে। যথা থাকলে কি হবে, যথা নিয়ম। এটা কিন্তু উদাহরণ, এই যথা নিয়ম। তার মানে কি হবে, যথা উঠে কি হবে, পরপদের পরে অতিক্রম না করে। তার মানে এখানে দেখেন আমরা কি হবে, তাহলে যথা নিয়ম। খেয়াল করেন, এই নিয়মটা কিন্তু হচ্ছে ভাই পরপদ। তাহলে এখানে কি হবে, নিয়মের, নিয়মকে অতিক্রম না করে। দেখেন এখানে হবে হচ্ছে কি, নিয়মকে, এই যে এখানে কি লিখতে বলছিলাম, অতিক্রম, অতিক্রম না করে, নিয়মকে অতিক্রম না করে। ক্লিয়ার, নিয়মকে অতিক্রম না করে। নিয়মকে কি হবে, নিয়মকে অতিক্রম না করে। সুদূর সৌদি আরব থেকে দেখতেছে মোহাম্মদ আলী, কমেন্ট করছে খুব ভালো লাগছে ক্লাস। আলীকে অশেষ ধন্যবাদ, খুব কাছের ছোট ভাই আমার, এখন আবার ছোট বোনের হাজবেন্ড। হ্যাঁ, যথা থাকলে কি হবে, যথা উঠে পরপদের পরে অতিক্রম না করে এই বাক্য বসবে। তাহলে যথা নিয়ম, এই দুটি, এই যথা নিয়ম সমস্ত পদে কি, নিয়মটা হচ্ছে কি পরপদ, নিয়মকে অতিক্রম না করে। ক্লিয়ার, যারা শুরু থেকে লাইভ ক্লাসে যুক্ত আছেন এবং এখন পর্যন্ত যেটুকু পড়িয়েছি বা যেটুকু শেখানোর চেষ্টা করেছি সেটুকু আপনি বুঝছেন, তাহলে একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কমেন্টে কি লিখবেন, কমেন্টে লিখবেন ঈদ উল আজহা। দেখেন, ঈদ উল আজহা মানে আর কয়দিন পরে আসতেছে ঈদ উল আজহা, এর জন্য কমেন্টে লিখবেন কি, ঈদ উল আজহা। লাইভ ক্লাস হয়ে গেছে অলরেডি 44 মিনিট, ঠিক আছে, লাইভ ক্লাস হয়ে গেছে অলরেডি কয় মিনিট, 44 মিনিট। শুরু থেকে এই 44 মিনিটে যারা ছিলেন যুক্ত অথবা পরে যুক্ত হয়েছেন, যখন থেকে যুক্ত হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত যারা বুঝছেন, একটু কষ্ট করে কমেন্টে লিখবেন কি, ঈদ উল আজহা। আপনি যদি কমেন্টে এই শব্দটা লেখেন তাহলে আমি বুঝবো যে আপনি লাইভ ক্লাসে মনোযোগ দিয়েছেন। ঈদ উল আজহা লেখেন, সবার কমেন্ট দেখতে চাই। ঈদ উল আজহা। হ্যাঁ, অনেকে মেনশন করেছেন, বন্ধু বান্ধবী শত্রুদের, অনেকে মেনশন করেননি। আসেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন ঈদ উল আজহা। আর এর মধ্যে আমি 4 নম্বর নিয়মটাও মুছে ফেলি, টেকনিকটাও। আমরা এখন চলে যাব 5 নম্বরে। খেয়াল করেন, 4 নম্বরটা যাদের স্ক্রিনশট দেওয়া দরকার তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দেন।
হ্যাঁ, আমরা এখন চলে যাব কয় নম্বরে? আমরা এখন চলে যাব 5 নম্বর টেকনিকে। হ্যাঁ, এর আগের ক্লাসে মনিরুল ইসলামই সম্ভবত মনে হয় পুরস্কার পেয়েছিলেন না? আকর্ষণীয় মোবাইল রিসার্চ দুজনকে দিয়েছিলাম, লেখার জন্য একজন আর শেয়ার করার জন্য একজন। জানি না আজকে কোন দুজন ভাগ্যবান অথবা ভাগ্যবতী আকর্ষণীয় মোবাইল রিসার্চ পাবেন। নোট করে পেজের ইনবক্সে পাঠানোর জন্য পাবেন একজন, আর লাইভটা শেয়ার করার জন্য পাবেন আরো একজন। দেখা যাক পুরস্কারটা কার মোবাইলে যায়, নাকি? আচ্ছা আসমা, আপনার অনুরোধ রাখা হইলো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা অবশ্যই রেকর্ড রাখবো ইনশাল্লাহ। আসেন এবার আমরা তাহলে 5 নাম্বার টেকনিকে যাই। হ্যাঁ, তামান্না সূরা আরশি যতটুকু বুঝছেন ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমিন। কিন্তু কমেন্ট করতে বলছিলাম ঈদ উল আজহা, ঠিক আছে। 5 নাম্বার টেকনিক হচ্ছে, 5 নাম্বার টেকনিক আমরা শিখবো এবার। 5 নাম্বার টেকনিক হচ্ছে কি, যে উদ থাকলে, মানে পূর্বপদে কি উদ থাকলে ব্যাস বাক্য করার সময় কি হবে, ঠিক আছে? উদ থাকলে, তাহলে এই যে দেখেন উদাহরণ দিই আমরা। উৎকণ্ঠ, প্যাচ লাগবে কিন্তু পরীক্ষায়, উপকণ্ঠ আর উৎকণ্ঠ। হ্যাঁ, উৎকণ্ঠ, তারপর হচ্ছে কি উদ্বেল। উৎকণ্ঠ আর হচ্ছে কি উদ্বেল, উৎকণ্ঠ উদ্বেল। তাহলে আমরা ব্যাস বাক্যে কি করব? উদ উঠে, খেয়াল করেন, উদ উঠে, উদ উঠে পরপদের পর, উদ উঠে পরপদের পর, উদ উঠে পরপদের পর অতিক্রম করে, খেয়াল করেন, পরপদের পর অতিক্রম করে এই বাক্য বসবে, অতিক্রম করে এই বাক্য বসবে। তাহলে কি বললাম, যে যদি সমস্ত পদে যদি উদ থাকে, ঠিক আছে, সমস্ত পদে যদি উদ থাকে তাহলে এই উদটা কি হবে, উঠে যাবে। উঠে যাওয়ার পর পরপদের পরে অতিক্রম করে এই বাক্যটি বসবে। এখন দেখেন উৎকণ্ঠ, এই কণ্ঠটা কিন্তু পরপদ, তাহলে কি হবে, কণ্ঠকে অতিক্রম করে, কণ্ঠকে অতিক্রম করে, কণ্ঠকে কি করে অতিক্রম করে। উদ্বেল, বেলটা হচ্ছে কি উদ্বেল, বেলটা হচ্ছে কি পরপদ, তাহলে বেলাকে অতিক্রম করে। দেখেন বেলাকে অতিক্রম, ডট ডট দিয়ে দিলাম, অতিক্রম করে, বেলাকে অতিক্রম করে। তাহলে আমরা কি শিখলাম, উদ থাকলে, উদ থাকলে কি হবে, উদ উঠে পরপদের পর অতিক্রম করে এই বাক্য বসবে। তাহলে উৎকণ্ঠ কি হবে, কণ্ঠকে অতিক্রম করে, উদ্বেল বেলাকে অতিক্রম করে। লিখছেন? হ্যাঁ, সবাই কি স্ক্রিনশট দিচ্ছেন? যাদের দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। হ্যাঁ, ভালো একটা নোট করতে পারলে কিন্তু আগামীকাল বিকেল 5টায় আপনার লেখা হ্যান্ড নোটটাই পেজে পোস্ট করা হবে পাবলিকলি, যেটা সারা পৃথিবী থেকে দেখা যাবে, এবং আপনার ফেসবুক আইডিটাও ট্যাগ করে দেওয়া হবে। হ্যাঁ, যেই নোটটা আপনার, আর কি তার কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে পেয়ে যাবেন আকর্ষণীয় মোবাইল রিসার্চ। হ্যাঁ, সবাই একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখেন যেন নোট করতে সুবিধা হয়। আর নোট করার সময় ক্লাসের বাইরের কোনো কিছুই নোট করা যাবে না। অল্প কথায়, মানে ক্লাসটা আমি যেভাবে অল্প কথায় নিচ্ছি, মানে ক্লাসটাই শুধুমাত্র নোট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর টেকনিক শিখে ফেলছি, আর বাকি আছে 6 নম্বর টেকনিকটা। বাকি আছে কি 6 নম্বর টেকনিক। এবার আমরা চলে যাব অব্যয়ভাব সমাসের চেনার জন্য
সমস্ত পদে যা থাকবে আর ব্যাস বাক্যে যা করব, এরকম আরো একটা টেকনিক শিখবো আমরা। হ্যাঁ, এই 6টা টেকনিকে আল্লাহর রহমতে অব্যয়ভাব সমাসের কেল্লা খতম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা তখন কমেন্ট করেননি ঈদুল আজহা, এখন একটু কষ্ট করে কমেন্ট করেন যদি বুঝে থাকেন। কি যে কমেন্ট করবেন, হ্যাঁ, তারা একটু কষ্ট করে কমেন্ট করেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম, ঠিক আছে, কষ্ট করে কমেন্ট করেন। তাহলে আমরা 6 নম্বরটা কি শিখবো? 6 নম্বরটা দেখতে দেখতে একটু কষ্ট করে কমেন্ট করেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। দেখা যাক ক্রিকেটের প্রতি কার ভালোবাসা আর কার অভিযোগ রয়েছে। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে বোঝা যাবে ইনশাল্লাহ। দেখেন, অনুপ্রতি হরফে, দেখেন তখনকার মতো। হ্যাঁ, অনু, তারপর হচ্ছে কি প্রতি, তারপর হচ্ছে কি হর, তারপর হচ্ছে ফি, মানে অনুপ্রতি হরফি এগুলো থাকলে, খেয়াল করেন, অনুপ্রতি হরফি এগুলো থাকলে, তাহলে আমি উদাহরণ দিই। উদাহরণ হিসেবে কি হর রোজ, উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? দেখেন হর রোজ। আর একটা উদাহরণ লিখি আমরা, প্রতি বছর। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো উদাহরণ দিলাম না। হ্যাঁ, মানে হর রোজ, প্রতি বছর। তাহলে সমস্ত পদে যদি থাকে অনু, প্রতি, হর, ফি, ঠিক আছে, এগুলো থাকলে ব্যাস বাক্যে আপনাকে কি করতে হবে? এগুলো থাকলে ব্যাস বাক্যে আপনাকে করতে হবে যে এগুলো উঠে পরপর 2বার বসবে। দেখেন, এগুলো উঠে অথবা এগুলো তুলে দিয়ে একই কথা, এগুলো উঠে পরপদ কি হবে? পরপদ 2বার বসবে। পরপদ কয়বার বসবে? পরপদ 2বার বসবে। খেয়াল করেন, পরপদ কয়বার বসবে? পরপদ 2বার বসবে। এগুলো উঠে পরপদ কয়বার বসবে? 2বার। তাহলে এখন দেখেন, হর রোজ, রোজটা হচ্ছে কি পরপদ, প্রতি বছর, বছরটা হচ্ছে কি পরপদ, তাহলে এখানে কি হবে? 2বার বসবে। তার মানে রোজ রোজ, মানে গোলাপ গোলাপ, তাই না? তারপর হচ্ছে কি প্রতি বছর, বছরটা হচ্ছে কি পরপদ, তার মানে বছর বছর। হ্যাঁ, যে তুমি রোজ রোজ আসার কথা বলেও আসো না, তোমার জন্য আমি বছর বছর ধরে অপেক্ষা করতেছি। ঠিক আছে, এরকম কি বাক্য হয় না? খেয়াল করেন, দেখেন, তাহলে অনু, প্রতি, হর, ফি। উদাহরণ হিসেবে আমরা 2টা কি শব্দ লিখছি? হর রোজ, প্রতি বছর। মানে এইগুলো উঠে গিয়ে কি হবে? পরপদ 2বার বসবে। হ্যাঁ, যেমন কি হলো, হর রোজের রোজটা হচ্ছে পরপদ, তার মানে রোজ রোজ। প্রতি বছরের বছরটা হচ্ছে পরপদ, তার মানে বছর বছর। আর আমরা মাঝখানে 2টা বাক্য বলছিলাম যে তুমি রোজ রোজ আসার কথা বলেও আসো না, আমি তোমার জন্য বছর বছর ধরে অপেক্ষা করতেছি। ঠিক আছে, এবার কি বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ আমরা শিখলাম যে অব্যয়ভাব সমাস নির্ণয় করতে গেলে বা অব্যয়ভাব সমাসে নির্ণয় করার সময় যে আমরা যে আপনার ব্যাস বাক্য করব, সেজন্য কিছু টেকনিক শিখলাম। সমস্ত পদে যা থাকবে এবং ব্যাস বাক্য আমাদের যা করতে হবে। ঠিক আছে, আমরা 6টা টেকনিক কিন্তু অলরেডি শিখে ফেলছি। আমি আরেকবার একটু রিভিউ করি। যেহেতু প্রথম আমরা শিখছিলাম আ থাকলে, আ উঠে পরপদের পর কি হবে? পর্যন্ত বসবে, যেমন আমরণ, মরণ পর্যন্ত। 2 নম্বরে শিখছিলাম উপ থাকলে কি হবে? উপ থাকলে উপ তুলে দিয়ে পরপদের পর সাদৃশ্য বসবে, যেমন উপজেলা মানে জেলার সাদৃশ্য। এর মধ্যে 3টা আছে ব্যতিক্রম। এর মধ্যে হচ্ছে কি 3টা ব্যতিক্রম, সেটা হচ্ছে কি উপকণ্ঠ, উপকূল, উপনগরী। এদের ক্ষেত্রে কি হবে? সামীপ্য বা সমীপে হবে। 3 নম্বরে শিখেছিলাম আমরা যে হা, বে, বি, নির, গড়, দূর, এগুলো উঠে পরপদের পর কি বসবে? অভাব। যেমন হচ্ছে কি হাভাতে মানে হচ্ছে কি ভাতের অভাব। 4 নম্বরে শিখেছিলাম যে যথা থাকলে কি হবে? যথা থাকলে, যেমন উদাহরণ হচ্ছে কি যথা নিয়ম, যথা উঠে পরপদের পর অতিক্রম না করে এমন শব্দ এমন বাক্য বসাইতে হবে। তার মানে কি যথা নিয়ম, তার মানে নিয়মকে অতিক্রম না করে। তারপর 5 নম্বরে শিখেছিলাম যে উৎ থাকলে কি হবে? উৎ থাকলে, যেমন এক্সাম্পল হিসেবে কি উৎকণ্ঠ, উদ্বেল, তখন কি হবে? উৎ থাকলে উৎ উঠে পরপদের পর অতিক্রম করে এই বাক্য বসবে, যেমন
কণ্ঠকে অতিক্রম করে। 6 নম্বরে শিখছিলাম যে প্রতি, অনু, হর, ফি এগুলো থাকলে, যেমন এক্সাম্পল প্রতি বছর, এগুলো থাকলে কি হবে? পরপর 2 বার হবে, বছর বছর। তাহলে আমরা শিখলাম হচ্ছে কতক্ষণ ব্যাপী? এক অব্যয়ভাব সমাসী শিখলাম আমরা প্রায় 50 মিনিট ব্যাপী। 50 মিনিট না, সরি, কারণ টোটাল ক্লাস হয়েছে 55 মিনিট, তার মধ্যে 40 মিনিট ব্যাপী। সবাই একটু কমেন্টে জানান তো অব্যয়ভাব সমাস বুঝছেন কিনা। এবার আর কোনো সাংকেতিক শব্দ না, মানে আপনার মনের ভাব একটু প্রকাশ করেন দ্রুত কমেন্টের মাধ্যমে, যে অব্যয়ভাব যে টেকনিকগুলোর মাধ্যমে শেখাইলাম, হ্যাঁ, অথবা যে সংজ্ঞার মাধ্যমে শিখাইলাম বা বুঝাইলাম, একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে অব্যয়ভাব সমাস বুঝতে পারছেন কিনা। আর কমেন্ট হবে আপনার মনের মাধুরী মিশিয়ে, মানে আপনার মতো করে আপনিই কমেন্ট করেন। ভালোও লিখতে পারেন, খারাপও লিখতে পারেন, তবে হ্যাঁ, কমেন্ট অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, মানে আমাকে গ্যাটিক্স মারবেন না, হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করবেন, কারণ আপনার সমালোচনাই পারে ক্লাসটা আর একটু বেটার নেওয়াইতে। জাহিদ হাসান সজীব, একদম ক্লিয়ার, সেরা ক্লাস, অশেষ ধন্যবাদ। সোনালী স্বর্ণা, বুঝতে পারছেন, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমরা কি, যারা এখনো কমেন্ট করেননি একটু কষ্ট করে কমেন্ট করেন, হ্যাঁ, সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ, কোনো সমস্যা নাই। আপনার নেগেটিভ কমেন্ট হজম করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে, হ্যাঁ। একটু দ্রুত কমেন্ট করেন। এরপরে কিন্তু আমরা শিখবো তৎপুরুষ সমাস। এরপর আমরা কি শিখবো? তৎপুরুষ। তৎপুরুষের পরেই বহুব্রীহি। তাহলে কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ কি বিরক্ত হচ্ছেন? ক্লাস কি শেষ করে দেব? কেউ বিরক্ত হলে জানায়েন। পেজের ফলোয়ার 2700 প্লাস, লাইভ ক্লাস করতেছেন খুবই অল্প সংখ্যক মানুষ। জাহিদ হাসান সজীব, এরপর কারক সম্পর্কে ক্লাস চাই। ঠিক আছে, বেঁচে থাকলে অবশ্যই নেব কারক সম্পর্কে ক্লাস। হ্যাঁ, কিন্তু যারা বাংলাদেশি অ্যাফেয়ার্স এর ক্লাস করেন আমার কোচিং এ, তারা হয়তো একটু পর ভুলেই যাবেন, মনে হবে যে মনে হয় বাংলাদেশের। একটু কমেন্টে জানান যে যারা ইতিহাসের ক্লাস করেছেন অফলাইন কোচিং এ, মানে ওরাকল বিসিএস কোচিং এ, তারা কি বিরক্ত হচ্ছেন, নাকি ভালো লাগতেছে, নাকি বুঝতে পারতেছেন, একটু জানান তো। কিন্তু ইতিহাসের মাস্টার, তাই না? শখ করে ব্যাকরণ পড়াইতেছি। এর আগে একদিন ম্যাথ ক্লাস নিয়েছিলাম শখের বসে, অনেকের কথাতে আর কি। হ্যাঁ, অনেকে বলে ব্যাংকার হয়েছো, ইতিহাস না পড়িয়ে ম্যাথ ক্লাস না। দেখি কেমন ক্লাস নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি এখন তৎপুরুষ শুরু করতে পারি? তৎপুরুষ শুরু করতে পারি? যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান। তৎপুরুষ সমাস কি আমরা শুরু করব নাকি ক্লাস শেষ করে দেব? হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন। সূচনা সরকার লিখছেন, বুঝেছি ভাই, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, তৎপুরুষ। দেখেন তো শুরুতে কি বলেছিলাম, মনে আছে? তৎপুরুষ সমাস কোন পদ প্রধান একটু কমেন্ট করে জানান তো। একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান একটু কমেন্ট করে জানান প্লিজ। শুরুতে কিন্তু 2 বার বলছি, মাঝখানে 1 বার বলছি। হ্যাঁ, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্টের পরে শুরু করবেন ইনশাল্লাহ। তৎপুরুষ সমাসে
কোন পদ প্রধান? যারা তানজিল লিখছেন আমাদের ওরাকলের গর্ব। আচ্ছা, ধন্যবাদ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পাবেনি, মানে কোন পদে কোন সমাসে কোন পদ প্রধান, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন যে তৎপুরুষ সমাসে পর পদ প্রধান। দেখা যাক তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান। তৎপুরুষ সমাসে পর পদ প্রধান। এইবার আসেন যে তৎপুরুষ সমাসে যেহেতু পর পদ প্রধান, তাহলে আমরা একটু জানবো। দেখেন তৎপুরুষ সমাসটা কি, তাহলে আমরা একটু সংজ্ঞায় জানবো যে তৎপুরুষ সমাস কি বা কোনটা। ঠিক আছে, আসেন পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে আমরা একটু মানে কাব্যিক ভাষায় শিখি যে তৎপুরুষ সমাস। তৎপুরুষ কি? তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি শিখবো? যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে, পূর্বপদে বিভক্তি কি পেয়ে? বিভক্তি লোপ পেয়ে। পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের, দেখেন পরপদের অর্থ প্রাধান্য রেখে, ফ্যাক্টর কিন্তু দুইটা। পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য রেখে। পরপদের অর্থ কি রেখে? পরপদের অর্থ প্রাধান্য রেখে যে সমস্ত পদ গঠিত হয়। পরপদের অর্থ প্রাধান্য রেখে যে সমস্ত পদ গঠিত হয়, যে সমস্ত পদ গঠিত হয় তাকেই তৎপুরুষ সমাস বলে। তাকে কোন সমাস বলে? তৎপুরুষ সমাস বলে। খেয়াল করেন, তাহলে কি বললাম? যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য রেখে। কি বললাম? যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য রেখে যে সমস্ত পদ গঠিত হয় তাকেই তৎপুরুষ সমাস বলে। তাকে কোন সমাস বলে? তৎপুরুষ। তাহলে এখানে দেখেন ফ্যাক্টর হচ্ছে কি? এখানে ফ্যাক্টর হচ্ছে যে পূর্বপদে বিভক্তি কি হবে? লোপ পাবে, এবং পরপদের অর্থ কি হবে? প্রাধান্য হবে। তাহলে সেটাই, এবং এই প্রাধান্য হয়ে যে সমস্ত পত্র গঠিত হবে সেটা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। সেটা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। তাহলে আমরা উদাহরণ হিসেবে কি দিতে পারি? উদাহরণ হিসেবে দিতে পারি জেল, এখন কি আমের সিজন না? তাহলে উদাহরণ হিসেবে কিন্তু আমরা লিখতে পারি এটা যে আম কুড়ানো। ছোটবেলায় কি আম কুড়িয়েছেন আপনারা? যারা যারা আম কুড়াইছেন একটু কষ্ট করে কমেন্ট করেন তো যে আমি কুড়াইছি ছোটবেলায় আম। দেখেন, তাহলে উদাহরণ হচ্ছে কি? আম কুড়ানো। এখন দেখেন আরেকটা হচ্ছে কি? জেল পলাতক। জেল পলাতক। দেখেন আম কুড়ানো, জেল পলাতক। তার মানে পূর্বপদে কিন্তু বিভক্তি লোপ। আমকে কুড়ানো কি হলো? আম কুড়ানো, তার মানে বিভক্তি লোপ। জেল হতে পলাতক, তার মানে কি? বিভক্তি লোপ পাইল। আর পরপদের অর্থ, এখানে কিন্তু কুড়ানোটাই প্রধান, এখানে পলানোটাই প্রধান। ক্লিয়ার? একটু কষ্ট করে স্ক্রিনশট দেন যাদের দরকার। আমকে কুড়ানো মানে উদাহরণ হচ্ছে কি? আম কুড়ানো, জেল পলাতক। আর ছোটবেলায় যারা আম কুড়াইছেন তারা একটু কষ্ট করে কমেন্টে একটা হাত উঁচা করেন, হ্যাঁ? নাকি অনেকে নিষ্পাপ সাজবেন যে না, কখনো কোনোদিন আম কুড়াই নাই। নিষ্পাপের সংজ্ঞা জানেন তো? নিশিরাতে অতি গোপনে যে করে পাপ সেই নিষ্পাপ। ঠিক আছে? নিশিরাতে অতি গোপনে যে করে পাপ সে নিষ্পাপ। আসেন তাহলে এটা আমরা এখন কি করব? এটা আমরা মুছে দেব। ফাতেমাতুল জান্না রত্না স্টুডেন্ট হন, বেয়ানো হন, আম খাওয়ার দাওয়াত দিলেন। ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া সম্ভব না। আম খাওয়াইতে চাইলে কুরিয়ার করে পাঠায় দেন, হ্যাঁ?
এখন আসেন, তবে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ রত্নাকে। এখন আসেন উপপদ, সরি, তৎপুরুষ সমাস কয় ধরনের? কেউ কি বলতে পারবেন যে তৎপুরুষ সমাস কয় প্রকার? সবাই একটু কমেন্টে জানান তো। যাক, শেষ জ্যোতি লাবণ্য লিখছেন, সিরাজগঞ্জের স্টুডেন্ট, শুধু ছোটবেলায় না এখন আম কুড়াই। গুড। হ্যাঁ, এরকম হাসা কথা কইতে হবে। শম্পা নাটোর স্টুডেন্ট লিখছেন, কদিন আগেও আম কুড়াইছি। আল্লাহ, ঠিক আছে, ভালো। তিশা কুষ্টিয়ার স্টুডেন্ট লিখছেন, কুড়াইছেন। আমার ভয় লাগতো, আমি আম কুড়াইতাম না, মাঝে মাঝে পেরে খাইতাম আর কি, কুড়াই খাইতে ভালো লাগতো না। রত্না কমেন্ট করছেন 3 প্রকার। একটু ভালো করে কমেন্ট করেন রত্না, রত্না বুঝে কমেন্ট করেন। প্রশ্ন কিন্তু করছি যে তৎপুরুষ সমাস কয় প্রকার। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন তো, তৎপুরুষ সমাস কয় প্রকার? হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন। ফারজানা লিখছেন 9 প্রকার, নিশাত জামান তিশা লিখছেন 9 প্রকার, জাহিদ হাসান সজীব 9 প্রকার। সুখ পাখি, আল্লাহ জানি সুখ পাখিটা কে বা কার সুখ পাখি, লিখছে আম কুড়ালেই খাইতে হয় না, আম কুড়ানোটাই মজা। গুড। সে জ্যোতি লাবণ্য লিখছেন 9 প্রকার। হ্যাঁ, যারা সমাসের প্রথম পর্বের ক্লাস করেননি তাদের জন্য দেখবেন পেজের শুরুতে পিন পোস্ট করা আছে, মানে এখন পর্যন্ত আজকে নিচ্ছি পেজের 5 নাম্বার লাইভ ক্লাস। আজকে নিচ্ছি হচ্ছে আপনার পেজের 5 নাম্বার লাইভ ক্লাস। এর আগে আরো কয়েকটি লাইভ ক্লাস নিয়েছি, মানে আরো 4টি, সেটা পেজে পিন পোস্ট করা আছে, একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, পেজে পিন পোস্ট করা আছে, সমাসের প্রথম পর্বের ক্লাসটাও পিন পোস্ট করা আছে। মোট কথা হচ্ছে কি, পেজে একটা পিন পোস্ট করা আছে, ওখানে পেজে যতগুলো লাইভ ক্লাস নেব ভালো করে খেয়াল করেন। মানে যারা প্রশ্ন বিশ্লেষণের ক্লাসটা মিস করছেন, অথবা যারা সমাসের ক্লাস মিস করছেন, অথবা যারা আপনার সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্লাসটা করতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে গুড নিউজ যে পেজের পিন পোস্ট করা আছে যে জব অক্সিজেন পেজের নেয়া ফ্রি লাইভ ক্লাসগুলোর লিঙ্ক। মানে ওখানে গেলে আপনি সব লাইভ ক্লাসের লিঙ্কই পাবেন, যেগুলো নোট শেয়ার করা আছে সেই নোটের লিঙ্কও পাবেন ক্লাসের। আবার আজকের ক্লাসের লিঙ্কটা ওখানে অ্যাড করে দেব। মোট কথা হচ্ছে পেজে যখনই লাইভ ক্লাস নেওয়া হবে তখনই ওই পিন পোস্টে লিঙ্কটা অ্যাড করে দেওয়া হবে। এই জন্য যারা আগে ক্লাস করেননি তারা একটু কষ্ট করে প্রথম পর্বের ক্লাসটা দেখে নেবেন। এখন আসেন সমাস কয় প্রকার। সমাস হচ্ছে আপনার 9 প্রকার। এই তিথি আপনি 8 প্রকার কই পাইলেন? সমাস হচ্ছে কয় প্রকার? সমাস হচ্ছে আপনার, সরি, তৎপুরুষ সমাস হচ্ছে কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে আপনার 9 প্রকার। এখন আসেন 9 প্রকার কি কি আমরা দেখব। এই যে প্রকার ভেদ, এটার প্রকার হচ্ছে কত? প্রকার হচ্ছে 9 প্রকার। প্রকার হচ্ছে কত? তৎপুরুষ সমাস হচ্ছে কয় প্রকার? 9 প্রকার। এখন দেখেন এই 9 প্রকার, এই 9 প্রকার আবার ক্যাটাগরি আছে। দ্বিতীয় থেকে দেখেন, যেমন হচ্ছে দ্বিতীয় বিভক্তি লোপ, দ্বিতীয় বিভক্তি লোপ পেলে কি দ্বিতীয় থেকে সপ্তমী, মানে এই এই কয়টা হচ্ছে বিভক্তি। তার মানে এখানে আছে কয়টা খেয়াল করেন, এখানে আছে কিন্তু 6টা। মানে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, কয়টা আছে? 6টা।
এরপর হচ্ছে কি, এরপর আরো তিনটা সমস্যা তৎপুরুষ সমাস আছে। সেই তিনটা হচ্ছে কি, অলুক তৎপুরুষ, খেয়াল করেন, অলুক তৎপুরুষ সমাস, ঠিক আছে, অলুক তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে ন তৎপুরুষ, হ্যাঁ নদীয় ন তৎপুরুষ সমাস, আর ওটা হচ্ছে কি উপপদ। দেখেন উপপদ তৎপুরুষ সমাস, একদম ইজি মনে রাখবেন। তাহলে তৎপুরুষ সমাস হচ্ছে কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে বিভক্তি লোপ পেয়ে কয়টা, মানে দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে টোটালি 6 প্রকার বা 6টা। আর হচ্ছে কি অলুক, ন, উপপদ, মানে অলুক তৎপুরুষ সমাস, ন তৎপুরুষ সমাস, আর হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? 9টা পেয়েছেন? এখন দেখেন তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মানে যত পেঁচালি পারি আর যাই বলি, এটার বিস্তারিত পড়িয়ে কোনো লাভ নাই। মোট কথা হচ্ছে যে সমাসে দ্বিতীয় বিভক্তির লোপ পেয়েছে সেটাই দ্বিতীয় তৎপুরুষ সমাস। যে সমাসে, খেয়াল করেন, যে তৎপুরুষ সমাসে, আমি আবারও বলতেছি, যে তৎপুরুষ সমাসে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যে সমাসে তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে সেটা হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ সমাস। এভাবে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। মোট কথা হচ্ছে যখন যে বিভক্তি লোপ পেয়েছে সেটাই হচ্ছে কি সেই তৎপুরুষ সমাস। ক্লিয়ার? মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এবার আসেন তাহলে আমরা একটু শিখবো টেকনিক্যালি যে আপনার অলুক তৎপুরুষ কি, ন তৎপুরুষ কি, আর উপপদ তৎপুরুষ কি। আমাদের এই তিনটার বিস্তারিত জানার দরকার আছে। আর ওইটা তো আমরা খুব অল্প কথাই শিখে গেলাম যে কোনটা কোন বিভক্তি লোপ পাবে আর কোন সমাস হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু বিস্তারিত শিখবো যে অলুক তৎপুরুষ আপনি কিভাবে চিনবেন। আপনারা কি শিখতে চান অলুক, ন, উপপদ, নাকি স্কিপ করে যাব ক্লাস ছোট করার জন্য? বলেন, একটু কমেন্টে আওয়াজ দেন। কমেন্টে একটু আওয়াজ দেন যে এগুলোর বিস্তারিত শিখবেন কিনা। মানে অলুক, ন, উপপদ, অলুক তৎপুরুষ, ন তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। হ্যাঁ, ক্লাস হয়ে গেছে অলরেডি 1 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ, ইচ্ছা ছিল আজকে 1.5 ঘন্টার মতো ক্লাস নেওয়া। দেখা যাক, বেশিক্ষণ হয়ে গেলে কিন্তু আমি দায়ী না, কর্তৃপক্ষ দায়ী। ঠিক আছে? এখন তো বলতেই হয়, যারা এখনো লাইভটা শেয়ার করেননি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, যারা এখনো লাইভটা শেয়ার করেননি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন। আর আপনার টাইম লাইনে শেয়ার করলে তো আপনার লস নাই। আশা করি উপকৃত হবেন। আর এখনো যারা বন্ধু বান্ধবী বা শত্রুদের মেনশন করেন নাই, এবার যান, কমাই দিলাম, অন্তত 5 জন বন্ধু বান্ধবী বা শত্রুকে মেনশন করে কমেন্ট করেন। অন্তত কজন? 5 জন। ওকে, আসেন তাহলে আমরা, অনেকেই কমেন্ট করছেন বিস্তারিত শিখতে চান। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব অলুক তৎপুরুষ সমাসে। আমরা এখন চলে যাব অলুক তৎপুরুষ সমাস। আমরা এখন চলে যাব অলুক তৎপুরুষ সমাসে।
ওকে, তাহলে একটু মনোযোগ দেন, একটু ভালো করে লিখি। হ্যাঁ, হাতের লেখা যদিও যথেষ্ট বাজে, চেষ্টা করি একটু ভালো করে লেখার জন্য। অলুক তৎপুরুষ সমাস। এখন দেখেন এইটা আমরা চিনব কিভাবে। অলুক তৎপুরুষ সমাস বলা হচ্ছে ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে, সংজ্ঞাটা খেয়াল করবেন, ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে, ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে, ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে, ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে, ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকে কি থাকলে, আগে থেকে বিভক্ত থাকলে সেটি কি হবে, সেটি হবে আগে থেকে বিভক্তি থাকলে সেটি হবে কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। খেয়াল করেন, তাহলে এখানে কি বলা হচ্ছে? ব্যক্তি ছাড়া, মানে হচ্ছে ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকে কি থাকলে, আগে থেকেই বিভক্তি থাকবে। তাহলে এখানে কিন্তু ফ্যাক্টর হচ্ছে দুইটা, এক হচ্ছে ব্যক্তি ছাড়া আর এক হচ্ছে কি বিভক্তি। এক হচ্ছে ব্যক্তি ছাড়া আর এক হচ্ছে কি বিভক্তি। এখন দেখেন, তাহলে আমরা উদাহরণ দিতে পারি যে কালের কলস ঘোড়ার গাড়ি। দেখেন, কালের কলস, আর উদাহরণ দিতে পারি কি ঘোড়ার, ঠিক আছে, ঘোড়ার গাড়ি। কালের কলস আর হচ্ছে কি ঘোড়ার গাড়ি, এই দুটো হচ্ছে কিন্তু আপনার অলুক তৎপুরুষ সমাস। এখানে খেয়াল করেন, বলা হচ্ছে যে ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকে বিভক্তি থাকলে সেটি কি হবে? অলুক তৎপুরুষ সমাস হবে। যেমন হচ্ছে কি ঘোড়ার গাড়ি। এখন দেখেন, ঘোড়ার রয়ের, হ্যাঁ, কালের কলস রয়ের, বুঝতে পারছেন বিভক্তি কোনটা? এটাই হচ্ছে আপনার অলুক তৎপুরুষ সমাস। তারপর আমি একটু ক্লাসের শেষে একটু রিমাইন্ডার, মানে মনে করিয়ে দেবো বা রিমাইন্ডার করে দেবো যে কখন অলুক তৎপুরুষ হবে, কখন অলুক বহুব্রীহি হবে, কখন অলুক দ্বন্দ্ব হবে। আপনাদের কিন্তু প্যাচ লাগবে। প্রথম পর্বের ক্লাসে শিখিয়েছিলাম যে অলুক দ্বন্দ্ব কি, আর এই মুহূর্তে শিখাইলাম অলুক তৎপুরুষ কি, একটু পরে শিখাবো অলুক বহুব্রীহি কি। পরীক্ষার হলে গেলে কিন্তু আপনার প্যাচ লেগে যাবে যে কখন অলুক দ্বন্দ্ব হবে, কখন অলুক তৎপুরুষ হবে, কখন অলুক বহুব্রীহি হবে। এই জন্য ক্লাস শেষে এখান থেকে 1 মার্কের প্রশ্ন মাস্ট কমন পাবেন। এটা একদম ক্লাসের শেষে গিয়ে রিমাইন্ডার করে দেবো, মনে করায় দেবো যে কখন অলুক দ্বন্দ্ব, কখন অলুক তৎপুরুষ, কখন অলুক বহুব্রীহি, যেন আপনার মনে আরো একবার গেঁথে যায় এবং পরীক্ষার হলে যেন কোনোভাবেই ভুল না হয়। ক্লিয়ার? তাহলে আমরা অলুক তৎপুরুষ কি বুঝলাম? যে ব্যক্তি ছাড়া সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে সেটি হবে কি অলুক তৎপুরুষ। যেমন হচ্ছে কি কালের কলস ঘোড়ার গাড়ি ইত্যাদি। এখন আসেন, এখন আমরা শিখব ন তৎপুরুষ কি। এখন আমরা শিখবো হচ্ছে কি ন তৎপুরুষ, আর সবার শেষে তারপর শিখবো হচ্ছে কি উপপদ তৎপুরুষ। ঠিক আছে? দেখেন, হ্যাঁ সুখ পাখি, আপনার জন্য যদি অন্য কেউ নোট করে তাহলে আপনি কিন্তু আর পুরস্কার পাবেন না। ফোনে চার্জটা দিয়ে প্রয়োজনে রেকর্ড ক্লাসটা শুনে তারপর নিজেই নোট করবেন। ঘোষণাটি আরো একবার দেই, হ্যাঁ, যারা আজকের ক্লাসের নোট মানে হ্যান্ড নোট করে আগামীকাল বিকাল 5টার মধ্যে, ঠিক আছে, পেজের ইনবক্সে পোস্ট করবেন বা পাঠাবেন, মানে যারা যারা পাঠাবেন তাদের মধ্যে থেকে যারটা সবচেয়ে ভালো নোট হবে
তার নোটটা আগামীকাল বিকেল 5টার পরে পেজে পোস্ট করা হবে ইনশাল্লাহ, তার ফেসবুক আইডি ট্যাগ করে, এবং তাকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। আর আজকে যারা এই লাইভ ক্লাসটা নিজের টাইম লাইনে অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন, এই শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। ক্লিয়ার? ঠিক আছে, ঘোষণাটি শুনলেন। এবার আসেন, আমরা এখন শিখবো হচ্ছে কি ন তৎপুরুষ। হ্যাঁ, যার মোবাইলে চার্জ নেই তারা একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, এখন শিখবো হচ্ছে কি ন তৎপুরুষ সমাস। তাহলে এটা আমরা কিভাবে শিখবো দেখেন। এই ন এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে আপনার না বোধক। না বোধক, ঠিক আছে? এর অর্থ হচ্ছে কি না বোধক। ক্লিয়ার? উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? অবিশ্বাসী আর অবিশ্বাস। খেয়াল করেন, অবিশ্বাসী এই একটা উদাহরণ, আর একটা উদাহরণ হচ্ছে কি অবিশ্বাস। দেখেন, তার মানে এইটাকে যদি দেখেন, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ফ্যাক্টর আছে। একটা হচ্ছে অবিশ্বাসী, আর একটা হচ্ছে কিন্তু অবিশ্বাস। একটা হচ্ছে কি অবিশ্বাসী, আর একটা হচ্ছে কি অবিশ্বাস। এখানে বলা হচ্ছে ন তৎপুরুষ। আপনি কখন ন তৎপুরুষ হবে আর কখন ন বহুব্রী হবে, এটাও কিন্তু প্যাচ লাগাবে। অলুক যেভাবে প্যাচ লাগায় না, যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী, ঠিক একইভাবে ন তৎপুরুষ আর ন বহুব্রী প্যাচ লাগাবে। ন তৎপুরুষ আর ন বহুব্রী কি লাগাবে? প্যাচ লাগাবে। এই জন্য আমি এমন একটা উদাহরণ দেবো দুইটা, এই দুইটা উদাহরণের মাধ্যমে আপনার এমনভাবে ক্লিয়ার হবে এই ন তৎপুরুষ আর ন বহুব্রী সমাস। আশা করা যায় আপনার নাতিপুতিকেও শিখাইতে পারবেন 70 বছর প্লাস বয়সে গিয়ে। একটু মনোযোগ দেন। তাহলে উদাহরণ কি দিছি? অবিশ্বাসী আর হচ্ছে কি অবিশ্বাস। দেখেন, এই অবিশ্বাসী মানে ধরেন শাকিব খান এখন কোনোভাবেই বুবলিকে আর বিশ্বাস করে না, তার মানে বুবলি হচ্ছে কি অবিশ্বাসী। এখন দেখেন, ব্যক্তি বোঝালে ন বহুব্রী, তার মানে অবিশ্বাসীর ব্যাপারটা কি ব্যক্তির সাথে রিলেট না, রিলেশন আছে না? অবিশ্বাসীর ব্যাপারটা ব্যক্তির সাথে কিন্তু রিলেশন আছে। এই অবিশ্বাসী ব্যক্তি মানে ব্যক্তি বোঝালে সেটা হবে ন বহুব্রী। ব্যক্তি বোঝালে সেটা কি হবে? ন বহুব্রীহি সমাস। ব্যক্তি বোঝালে কি হবে? ন বহুব্রী সমাস। খেয়াল করে। আর এই অবিশ্বাসের বিষয়টা, এটা হচ্ছে ব্যক্তি না বোঝালে ন তৎপুরুষ। অবিশ্বাস এটা হচ্ছে ব্যক্তি না বোঝালে। খেয়াল করেন, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে কি ব্যক্তি না বোঝালে। একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে কি অবিশ্বাস হচ্ছে কি ব্যক্তি না বোঝালে। এটা ব্যক্তি না বোঝালে এটা কি হবে? ন তৎপুরুষ। এটা হবে কি ন তৎপুরুষ। এবার কি বুঝছেন বিষয়টা? ফ্যাক্টরটা কোথায়? ফ্যাক্টর হচ্ছে যে ন তৎপুরুষ সমাস আর ন বহুব্রী সমাস পরীক্ষা হলে আপনাকে অনেক প্যাচ লাগাই দেবে, অনেক খটকায় ফেলে দেবে। তাহলে এই জন্য দুইটা উদাহরণ দিয়েছিলাম কি অবিশ্বাসী অবিশ্বাস। অবিশ্বাসের ক্ষেত্রে কি হবে? ব্যক্তি বোঝাবে, আর ব্যক্তি বোঝালে হবে কি ন বহুব্রী। আর অবিশ্বাস হচ্ছে কি ব্যক্তি না বোঝালে, তখন কি হবে? ন তৎপুরুষ। ক্লিয়ার নাকি ভেজাল আছে? মোহাম্মদ আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 24 মিনিট। যারা বুঝতে পারছেন, তাহলে আমরা ন তৎপুরুষে কিন্তু কি করলাম? শিখে ফেললাম, ন বহুব্রী শিখে ফেললাম। যারা ক্লাসটা বুঝতে পারছেন এবং এখনো লাইভ ক্লাস কন্টিনিউ করে যাচ্ছেন, একটু কষ্ট করে কমেন্টে আরো একবার লিখবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কষ্ট করে কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ লেখা শেষ হলেই চলে যাব আমরা উপপদ তৎপুরুষ সমাসে। আর বেশিক্ষণ ক্লাস নেব না। হ্যাঁ, উপপদ তৎপুরুষের পরে চলে যাব আমরা বহুব্রী সমাস। তারপরে কি হয়ে যাবে? আজকের ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যারা এখনো বিভিন্ন গ্রুপে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, হ্যাঁ একটু কষ্ট করে লাইভ ক্লাসটা শেয়ার করেন।
ঠিক আছে, একটু কষ্ট করে লাইভ ক্লাসটা কি করবেন, একটু কষ্ট করে লাইভ ক্লাসটা শেয়ার করে দেন বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখা শেষ হলেই আমরা চলে যাব উপপদ তৎপুরুষ সমাসে। আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব উপপদ তৎপুরুষ সমাস। লেখেন উপপদ তৎপুরুষ সমাস। ওকে, যারা আলহামদুলিল্লাহ লিখছেন আমিন। আমরা এখন যাব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাসে এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক শব্দকেই বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, কি বললাম? এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক, হ্যাঁ, তৎপুরুষ সমাসের লাস্ট, হ্যাঁ, উপপদ তৎপুরুষ কি সমাস, মানে এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক, এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক, এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক শব্দকে, উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা কি শিখলাম? যে এক কথায় প্রকাশিত সকল ক্রিয়াবাচক শব্দকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এক কথায় প্রকাশিত এমন কি, আপনার হচ্ছে কি সত্যবাদী, কি সত্যবাদী, তারপর হচ্ছে কি জাদুকর। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে? সত্যবাদী, জাদুকর, তার মানে সত্য কথা বলেন যিনি, হ্যাঁ, জাদু করে যে, তাকে আমরা কি বলি? জাদুকর। এই সবগুলো হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? এখন পর্যন্ত আমরা শিখলাম মধ্যপদলোপী কর্মধারয়ের বিস্তারিত, তারপর কি শিখলাম? উপপদ তৎপুরুষ সমাস এবং তার বিস্তারিত। এবার আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি, হ্যাঁ, যাদের স্ক্রিনশট দেওয়ার দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। আমরা এখন চলে যাব বহুব্রীহি সমাসে। হ্যাঁ, যাদের দরকার একটু কষ্ট করে কি করবেন? স্ক্রিনশট দিয়ে নেবেন। আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবেন ইনশাল্লাহ। অলরেডি 1 ঘন্টা 29 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, বেশিক্ষণ নেব না, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবেন ইনশাল্লাহ। সবাই একটু কষ্ট করে থাকেন, আশা করি কিছুটা হলে উপকার পাবেন ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব বহুব্রীহি সমাসে। হ্যাঁ, যারা মধ্যপদলোপী কর্মধারা এবং তৎপুরুষ, মধ্য কর্মধারা না, যারা অব্যয়ভাব সমাস এবং তৎপুরুষ সমাসটা বুঝতে পারছেন, তারা একটু কষ্ট করে লিখবেন
যারা অব্যয়ভাব সমাস এবং তৎপুরুষ সমাস এবং শুরুতেই পূর্বের ক্লাসের রিভিউ যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে কমেন্টে লেখেন। কমেন্টে কি লিখবেন? কমেন্টে লেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলা লিখবেন, দেখি কে পারেন। যারা এখন পর্যন্ত ক্লাসটা বুঝছেন তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, আমরা এখন চলে যাব বহুব্রীহি সমাসে। আর আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক কি কেন্দ্র? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, সূচনা সরকার লিখছেন, মনিরুল লিখছেন, শাহেদা লিখছেন রূপপুর পারমাণবিক কি বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, একদিন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্প সম্পর্কে। ফারজানা আক্তার, ক্লিয়ার লিখতে বলি নাই তো, লিখতে বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলায় লেখেন, বাংলায়। দেখা যাক কে কে বাংলায় লেখে আর কে কে ইংরেজিতে লেখে। আমরা চলে যাব এখন কোথায়? বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসে কিন্তু আছে আবার অলুক বহুব্রীহি, নব বহুব্রীহি, ব্যতিয়ার বহুব্রীহি, প্রত্যন্তর বহুব্রীহি। ক্লিয়ার? বহুব্রীহি কিন্তু আবার কয়েকটা আছে, অলুক বহুব্রীহি, নব বহুব্রীহি, ব্যতিয়ার বহুব্রীহি, প্রত্যন্তর বহুব্রীহি। আসেন, অলরেডি কিন্তু আমরা নব বহুব্রীহি শিখিয়ে ফেলছি, মনে আছে? হ্যাঁ, বাকিগুলো কিন্তু এখনো কমেন্ট করেন নাই। হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন, দ্রুত। হ্যাঁ, লাইভ ক্লাসটা এখন পর্যন্ত দেখছেন 1000 মানুষ। আসেন আমরা বহুব্রীহিতে চলে যাই। লাইভ ক্লাসটা শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন সর্বমোট 1000 মানুষ। আর আগের লাইভ ক্লাসটা, সমাসের প্রথম পর্বের লাইভ ক্লাসটা দেখছে 7200। 7200 জন মানুষ। যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লিখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস। দেখেন, বহুব্রীহি সমাস এর অর্থ হচ্ছে কি? এই বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে আপনার বহু এর অর্থ, ঠিক আছে? এর অর্থ হচ্ছে বহু ধান। এর অর্থ হচ্ছে কি? বহু ধান। লিখছেন? এর অর্থ হচ্ছে বহু ধান। তাহলে আমরা এবার কাব্যিক ভাষায় আসি। যে সমাসে কোনো পদের অর্থই, আমরা কিন্তু শুরুতে শিখিয়েছিলাম, তারপরে একটু লিখে দিচ্ছি, যে সমাসে কোনো পদের অর্থই, হ্যাঁ, কোনো পদের অর্থই প্রধান নয়। যে সমাসে কোনো পদের অর্থই প্রধান নয় বা প্রাধান্য পায় না, কোনো পদের অর্থই প্রধান নয়, তাকেই বহুব্রীহি সমাস বলে। শুরুতে কিন্তু পড়িয়েছিলাম যে বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রধান নয় অথবা কোনো পদেই প্রাধান্য নয়, মানে পূর্বপদ বলেন আর পরপদ বলেন, এই জন্য এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? যে দশানন। দেখেন, দশানন। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ কি দিতে পারি? যে সহোদর। দশানন, ঠিক আছে? মানে 10 আনন যার, সহোদর মানে একই ওদরে জন্ম যার, সহোদর, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সমাস? বহুব্রীহি সমাস। আর একটু আগে তো শিখিয়ে ফেলছি, মনে আছে? একটু আগে শিখিয়ে ফেলছি হচ্ছে আপনার যে অলুক বহুব্রীহি।
মানে ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে। আচ্ছা, তারপরে একটু আবার লিখে দিচ্ছি অলুক বহুব্রী কি, তারপর ন বহুব্রী কিন্তু শিখে ফেলছি। হ্যাঁ, তারপর আবার একটু কষ্ট করে এটা স্ক্রিনশট দেন। বহুব্রী সমাস যাদের স্ক্রিনশট দেওয়ার দরকার, একটু কষ্ট করে স্ক্রিনশট দেন। কি বললাম যে বহুব্রী সমাসের অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে বহুধান। আর যে সমাসে কোনো পদের অর্থই প্রধান নয় তাকে বহুব্রী সমাস বলা হয়। যেমন হচ্ছে কি দশানন সহোদর। এরপর আমরা চলে যাব অলুক বহুব্রী সমাসে। দেখেন পরীক্ষার হলে পেজ কিন্তু আমরা একদম শেষে ছাড়িয়ে দেবো, লাস্টের 1 মিনিট। এরপর আমরা কি লিখবো যে অলুক বহুব্রীহি। ফারজানাকে ধন্যবাদ, লিখছেন ইংলিশে সরি বাংলায়। এরপর হচ্ছে কি অলুক বহুব্রীহি। দেখেন অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি সমাস। দেখেন এটা হচ্ছে কি বলা হচ্ছে যে ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে, দেখেন খেয়াল করে কি বলা হচ্ছে, ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে, ঠিক আছে, আগে থেকেই, ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকে, ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে, ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে সেটি কি হবে, সেটি অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি সমাস। ক্লিয়ার? তাহলে কি বলা হচ্ছে যে ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে, এখানে কিন্তু ফ্যাক্টর হচ্ছে কিন্তু ব্যক্তিবাচক কি লাগবে, ব্যক্তিবাচক সমস্ত পদ লাগবে। বলা হচ্ছে ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকে বিভক্তি থাকলে, তার মানে এখানে কিন্তু ফ্যাক্টর হচ্ছে কয়টা, এখানে ফ্যাক্টর হচ্ছে 3টা। মানে ব্যক্তিবাচক সমস্ত পদ লাগবে এবং আগে থেকে কি থাকতে হবে, আগে থেকেই বিভক্তি থাকতে হবে। ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে সেটি কি হবে, সেটি হবে অলুক বহুব্রীহি। সেটি কি হবে, সেটি হবে অলুক বহুব্রীহি সমাস। এখন দেখেন তাহলে আমরা উদাহরণ দিতে পারি যে গলায় গামছা মাথায় পাগড়ি। উদাহরণ হচ্ছে কি গলায় গামছা, উদাহরণ হচ্ছে কি গলায় গামছা, আর ওটা হচ্ছে কি উদাহরণ যে মাথায় পাগড়ি, গলায় গামছা মাথায় পাগড়ি। এখন দেখেন ব্যক্তিবাচক সমস্ত পদের মাঝে আগে থেকেই বিভক্তি থাকলে, ক্লিয়ার? তাহলে এবার বুঝছেন ব্যক্তিবাচক, এই যে গলায় গামছা এটা কি ব্যক্তি লাগবে না, মাথায় পাগড়ি এটাও কি ব্যক্তি লাগবে না, এটা তাহলে কি সমাস, অলুক বহুব্রীহি সমাস। আর যাদের স্ক্রিনশট দেওয়ার দরকার একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন। অলুক বহুব্রীহি কি, অলুক বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি সমাস। দেখছেন স্ক্রিনশট দিছেন? ওকে, আমরা এখন চলে যাব নবহুব্রীহি সমাস। একটু আগে কিন্তু বুঝিয়েছিলাম, আরো একবার রিভিউ করে দিচ্ছি যেন আপনার কোনোভাবেই ভুল না হয়। ক্লাসটা একদম শেষের দিকে, আর কয়েক মিনিট মনোযোগ ধরে রাখেন, ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন তাহলে এখন আমরা শিখবো হচ্ছে কি নবহুব্রীহি। দেখেন নবহুব্রীহি বলা হচ্ছে যে না বোধক শব্দ দিয়ে ব্যক্তিকে বোঝালে, দেখেন এখানে কি বলা হচ্ছে সংজ্ঞায়, যে না বাচক শব্দ দিয়ে, হ্যাঁ না বাচক আলাদা করে লিখলাম কিন্তু বোঝানোর সাথে, না বাচক শব্দ দিয়ে, না বাচক শব্দ দিয়ে ব্যক্তি বোঝালে, না বাচক শব্দ দিয়ে ব্যক্তিকে বোঝালে, ব্যক্তিকে বোঝালে কি হবে, নবহুব্রীহি সমাস হবে। নাবাচক শব্দ দিয়ে ব্যক্তি বোঝালে কি হবে, নবহুব্রীহি। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে কি অবিশ্বাসী, তখন বুঝিয়েছি মনে আছে, অবিশ্বাসী, যে তুমি এমন অবিশ্বাসী মানুষ তোমাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তাই না? তুমি এমন অবিশ্বাসী মানুষ তোমাকে কোনোভাবেই
বিশ্বাস করা যায় না। অসুস্থ না হয়েও অসুস্থতার ভান করো, বলি না আমরা ব্যক্তি জীবনে। ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে কি করবেন, স্ক্রিনশট দেন। তাহলে কি বললাম, যে নাবাচক শব্দ দিয়ে ব্যক্তিকে বোঝালে সেটা কি হবে, নব্রহ্মী। আর উদাহরণ কি দিলাম, উদাহরণ দিলাম হচ্ছে কি, অবিশ্বাসী। এবার আমরা লিখবো, এবার আমরা দেখবো হচ্ছে কি, যাদের দরকার স্ক্রিনশট দেন। এবার আমরা দেখবো যে ব্যতি আর বহুব্রীহি সমাস কি। দেখেন, সমাসের সমাধান নামে একটা কবিতা লিখেছিলাম অনেক আগে, ওরাকল বিসিএস এর জ্ঞানপত্রে প্রকাশিত হয়েছিল 2017 সালের অক্টোবরে। হ্যাঁ, আপনারা চাইলে অন্য একদিন এই কবিতার মানে সমাসের সমাধানের কবিতার উপর একটা 20 থেকে 30 মিনিটের লাইভ ক্লাস নেবে ইনশাল্লাহ। মানে কবিতার 28 লাইন ব্যাখ্যা সহকারে বোঝাবো। দেখবেন এই 2 দিন যা লাইভ ক্লাস নিয়েছি তার 80% পাবেন ওই 30 মিনিটের কবি মানে 30 মিনিটের লাইভ ক্লাসে। সেই ক্লাস কি চান আপনারা বলেন? এখন আসেন ব্যতি আর বহুব্রীহি। ব্যতি আর বহুব্রীহি খুব টেকনিকে শিখাবো। দেখেন, ব্যতিহার বহুব্রীহি উদাহরণ দিয়ে শিখাবো। কোলা যোগ কুলি, তার মানে কি আসতেছে, কোলা কুলি। কোলা যোগ কুলি কি আসতেছে, কোলা কুলি। এখন দেখেন, ওই কবিতা আমি লিখেছিলাম যে পূর্ব পদে থাকে আ, পরপদে ই, জানিবে তাহাই ব্যতিহার বহুব্রীহি। এখন দেখেন, এই যে কোলা, তাহলে পূর্ব পদে কি উচ্চারণ হচ্ছে, আ যোগ কুলি ই। দেখেন, কোলাকুলি দুটো শব্দ, কোলা কুলি। পূর্ব পদে আ, পরপদে ই, জানিবে তাহাই, এই যে কোলাকুলি, এটা তাহলে কি হবে, এটা হবে ব্যতিহার বহুব্রীহি। ক্লিয়ার? পূর্ব পদে থাকে আ, পরপদে ই, জানিবে তাহাই ব্যতিহার বহুব্রীহি। তাহলে এবার বুঝছেন, তাহলে ব্যতিহার বহুব্রীহি আমরা কিভাবে চিনবো, এই যে পূর্ব পদে আ, পরপদে ই। যেমন কোলাকুলি, লাঠালাঠি, মারামারি, চুলোচুলি, ঠেলাঠালি, ধুলোঢুলি, সব হচ্ছে আপনার কি, ব্যতিহার বহুব্রীহি সমাস। ঠিক আছে, কোলাকুলি, চুলোচুলি, ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, ঠিক আছে, এসব হচ্ছে কি ধরনের সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস। বুঝতে পারছেন, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার কি, ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপর আজকের ক্লাসের মানে বহুব্রীহি সমাসের লাস্ট, কিন্তু ক্লাসের লাস্ট টপিক না, ক্লাসের যে 3টার ব্যাখ্যা দেবো আরেকবার লেখেন। এরপর দেখবেন প্রত্যন্ত বহুব্রীহি। একজন কমেন্ট করছেন, জি স্যার জারা তানজিল, সমাসের কবিতার ক্লাস চাই। আচ্ছা, দেখা যাক আর কেউ চায় কিনা। একজন চাইলে কি হবে বলেন। এরপর হচ্ছে আমরা শিখবো প্রত্যন্ত বহুব্রীহি। ঠিক আছে, আপনারা কি এই ক্লাসে স্মার্ট বোর্ডটাকে মিস করতেছেন? একটু কমেন্টে জানান তো, এই বোর্ডে হচ্ছে নাকি স্মার্ট বোর্ড কে কেউ মিস করতেছেন, একটু জানান তো। আচ্ছা, এখন আমরা শিখবো প্রত্যয়ান্ত প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, দেখেন খেয়াল করেন, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে আপনার ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে, এটা হচ্ছে কি, যে ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে, ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে আ, এ, ও থাকলে, দেখেন ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে কি বলা হচ্ছে, আ, ও, এ, এই 3টা। ঠিক আছে, আ, ও, এ থাকলে, আ, ও, এ থাকলে কি হবে, প্রত্যন্ত বহুব্রীহি সমাস হবে। লিখলাম না? হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে আ, ও, এ, এই 3টা থাকলে কি হবে, প্রত্যন্ত বহুব্রীহি সমাস হবে।
ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সমস্ত পদের শেষে আ ও এ থাকলে কি হবে? প্রত্যন্ত বহুব্রীহি। এখন দেখেন, তাহলে আমরা উদাহরণে চলে যাই। একরোখা। আমরা অনেক সময় বলি না যে আমার ছোট বোনটা একদমই একরোখা, মানে আমার ছোট বোনটা একদমই একরোখা, কোনো কিছুই তোয়াক্কা করে না। এই যে একরোখা। তারপর হচ্ছে কি? দোটানা। দোটানা। আমরা অনেক সময় বলি না যে আমার ছোট ভাইটা দোটানায় ভুগতেছে, চাকরি করবে নাকি ব্যবসা করবে সেটা নিয়ে খুবই চিন্তিত। তাহলে এখানে কি বললাম? উদাহরণ দিলাম কয়টা? দুইটা। একরোখা আর হচ্ছে কি? দোটানা। মানে আমার ছোট বোনটা খুবই একরোখা টাইপের মেয়ে, আবার আমার ছোট ভাইটা দোটানায় ভুগতেছে যে চাকরি করবে নাকি ব্যবসা করবে। এখন দেখেন, এই যে একরোখা দোটানা, তার মানে ব্যক্তিবাচক সমস্ত পদ একরোখা, এটা কি মানুষ সম্পর্কিত? তাহলে একরোখা আ, দোটানা আ, ঠিক আছে। গোমুখ, দেখেন যে আমার ওই বান্ধবীটা গোমুখ সাপ বা দুমুখ সাপ বলি না আমরা, দুমুখ, এদিকেও থাকে ওদিকেও থাকে। এই যে মুখ ও, এই সবগুলো হচ্ছে কি? প্রত্যন্ত বহুব্রীহি। প্রত্যন্ত কি? প্রত্যন্ত বহুব্রীহি। বুঝছেন কিনা? তার মানে একটু কমেন্টে জানান, আওয়াজ দেন। হ্যাঁ, মনিরুল লিখছেন এই বোর্ডে ভালো হচ্ছে স্যার, গুড, ধন্যবাদ আপনাকে। কমেন্টে আওয়াজ দেন। তাহলে প্রত্যন্ত বহুব্রীহি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম অব্যয়ভাবের বিস্তারিত, তারপর হচ্ছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের বিস্তারিত এবং বহুব্রীহি সমাস। মানে শিডিউল অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী ক্লাস কিন্তু এখানেই শেষ, কিন্তু তারপরে আপনাদের বলেছিলাম যে অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি, এই তিনটা শেষে গিয়ে ব্যাখ্যা দেব। ঠিক আছে? এই তিনটা শেষে গিয়ে যেহেতু ব্যাখ্যা দেব, এখন খুবই অল্প কথায় বোঝাবো কখন এই কোনটা হবে। ঠিক আছে? সবাই একটু মনোযোগ দেন, আর 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দেন। আমরা এখন একটু ক্লিয়ার করব, মানে কনফিউশন দূর করে দেব, যে মানে কখন অলুক তৎপুরুষ, কখন অলুক বহুব্রীহি, কখন অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করেন যে শুরু থেকে এখন পর্যন্ত বুঝছেন কিনা। আরো একবার কমেন্ট করেন সবাই। আপনাদের একটা কমেন্টই পারে পরবর্তীতে আবার লাইভ ক্লাস নেওয়াইতে। আর সবাই লাস্ট কমেন্ট আরেকটা করেন যে পরবর্তীতে কোন বিষয়ের কোন টপিকের উপর লাইভ ক্লাস চান। পরবর্তীতে কোন টপিকের কোন বিষয়ের উপর লাইভ ক্লাস চান, হ্যাঁ, বা ঈদের আগে আরো একটা লাইভ ক্লাস নেব কিনা একটু আওয়াজ দেন, কমেন্টে একটু আওয়াজ দেন। হ্যাঁ, কমেন্টে একটু আওয়াজ দেন। মানে পরবর্তীতে আবারও লাইভ ক্লাস চান কিনা এবং কোন বিষয়ের কোন টপিকের উপর চান একটু কমেন্টে আওয়াজ দেন। আপনাদের জন্য আবার প্রয়োজনে পড়াশোনা করে হলেও ক্লাস নেব ইনশাল্লাহ। এই সবাই খালি কপি পেস্ট করতেছেন? হ্যাঁ, সবাই কি কপি পেস্ট মারতেছেন নাকি কমেন্ট? আগামী 1 মিনিট একটু ভালো মতো মনোযোগ দিবেন, ঠিক আছে? খুবই অল্প কথায় কিন্তু কনফিউশন দূর করে দেব পরীক্ষার হলের। ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। খুবই অল্প সময়ের মধ্যে এই তিনটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কন্টিনিউ ভুল করে। এখান থেকে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কন্টিনিউ কি করে? ভুল করে। কারণ পরীক্ষার হলে ভাই প্যাচ লেগে যায়। পরীক্ষার হলে যদি আপনি ভুল করেন তবেই আপনি মানুষ। ঠিক আছে? তাহলে কি বললাম? মানে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে পরীক্ষার হলে যদি আপনি ভুল করেন তবেই আপনি মানুষ। আর যদি পরীক্ষার হলে আপনি ভুল না করেন তাহলে আপনি ফেরেশতা অথবা শয়তান। যেহেতু ফেরেশতা হওয়ার সুযোগ নাই, সেহেতু ভুল করে আপনি মানুষই হন, ভুল না করে শয়তান হওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন আসেন তাহলে আমরা একটু ক্লিয়ার করে দেই।
হ্যাঁ, অনেকেই এদের আগে ক্লাস চাচ্ছেন। আচ্ছা, কারক, তো সবাই কি কারকই চাইছেন? কারক কিন্তু ভাই বিসিএস সিলেবাসে নাই, এটা জানেন? মানে সবাই কিন্তু আপনারা ক্লাস চাচ্ছেন কারকের। কারক কিন্তু বিসিএস এর সিলেবাসে নেই। হ্যাঁ, ব্যাংকের পরীক্ষায় কিন্তু কম আসে, বলেন সিলেবাসে নেই, কিন্তু বিসিএস বাদে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, হ্যাঁ 11 থেকে 20 গ্রেডের অন্যান্য সরকারি চাকরি বলেন, সবগুলোতে কিন্তু কারক থেকে প্রশ্ন আসে। একটু কমেন্টে জানান শুধু কি কারকের ক্লাসই চান নাকি অন্য কিছু। হ্যাঁ, সবাই কমেন্ট করতেছেন কারক কারক কারক। সমাসের কবিতার ক্লাস কিন্তু একজন চাইছেন শুধু, আরগুলো কিন্তু চান নাই। 30 মিনিটের ক্লাসে 2 দিনের ক্লাসের রিভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। এই বাংলা ব্যাকরণ ছাড়া কি আর কিচ্ছু নাই? আমি কি ব্যাকরণ পারি? সব বাংলার মানুষ বাংলার ক্লাস চাচ্ছেন। আসেন উদাহরণ দেই 3টা। অলুক দ্বন্দ্ব হচ্ছে, উদাহরণ দিলাম, অলুক দ্বন্দ্ব হচ্ছে কি হাতে কলমে। আচ্ছা, এবার একটু মনোযোগ দেন। হ্যাঁ, এখন কমেন্ট করার দরকার নেই। হাতে হাতে কলমে, অলুক তৎপুরুষ হচ্ছে কালের কলস। দেখেন, কালের কলস। এখন একটু আগামী 1-2 মিনিট বোর্ডের দিকে মনোযোগ দেন, এই 3টা কনফিউশন দূর করে নেন। আর হচ্ছে কি মাথায় ছাতা, এটা হচ্ছে কি মাথায় ছাতা। খেয়াল করেন, অলুক দ্বন্দ্বে লিখছি, উদাহরণ দিয়ে কিন্তু বোঝাবো ইনশাল্লাহ। অলুক দ্বন্দ্বে লিখছি হচ্ছে আপনার কি, অলুক দ্বন্দ্বে লিখছি হাতে কলমে, অলুক তৎপুরুষে লিখছি কালের কলস, আর অলুক বহুব্রীতে লিখছি মাথায় ছাতা। দেখেন, খেয়াল করেন, আপনার প্যাচ লাগবে কিন্তু এই 2টা। প্যাচ লাগবে কোন 2টা? সবচেয়ে বেশি প্যাচ লাগবে অলুক তৎপুরুষ আর হচ্ছে কি অলুক বহুব্রী। এখন দেখেন, মনে রাখবেন অলুক বহুব্রী, এই যে বতে বহুব্রী, বতে ব্যক্তি, ভালো করে খেয়াল করেন, বতে বহুব্রী আর বতে কি ব্যক্তি। তার মানে এই উদাহরণে যদি ব্যক্তি বোঝায় তাহলে সেটা অলুক বহুব্রী, আর যখন ব্যক্তি বোঝাবে না, ঠিক আছে, তখন সেটা অলুক তৎপুরুষ। বুঝলেন কিনা? ভালো মতো খেয়াল করেন, অলুক বহুব্রী আর অলুক তৎপুরুষ। অলুক বহুব্রী আর অলুক তৎপুরুষ, এটা হচ্ছে বেসিক পার্থক্য কি, যে অলুক বহুব্রী, মনে রাখবেন বতে বহুব্রী, বতে ব্যক্তি, মানে যে মানে যে বহুব্রী বা যে অলুক বহুব্রী, হ্যাঁ যেটাই বলি আর কি, মানে যদি অপশনে অলুক বহুব্রী অলুক তৎপুরুষ থাকে, আপনাকে অপশনগুলোতে দেখবেন, এই অপশনগুলোতে যেটা ব্যক্তি সম্পর্কিত সেটা বহুব্রী, যেটা ব্যক্তি সম্পর্কিত না সেটা তৎপুরুষ। তার মানে আপনি টেকনিক্যালি কি মনে রাখবেন, যে বতে বহুব্রী, বতে ব্যক্তি। খেয়াল করে দেখেন তো, উদাহরণের দিকে একটু তাকান। বলা হচ্ছে মাথায় ছাতা, কালের কলস। মাথায় ছাতা মানে কি, কোনো একটা পার্সন লাগবে, কোনো একটা ব্যক্তি লাগবে, কোনো একটা মানুষ লাগবে। তার মানে মাথায় ছাতা দিবে কি একজন ব্যক্তি, তার মানে এটা অলুক বহুব্রী। আর কালের কলস, এটা কি ভাই কোনো ব্যক্তির উপর বর্তায় না, ব্যক্তি না, সেটা অলুক তৎপুরুষ। বুঝছেন? আর অলুক দ্বন্দ্ব হচ্ছে যে 2টি পদে, পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি। পূর্বপদ এবং পরপদে কি একই বিভক্তি। দেখেন তো, হাতে এ, কলমে এ, তার মানে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। 37তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, জলে স্থলে কি অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? আমি আরেকবার রিভিউ করতেছি, একটু দেখেন। মানে অলুক দ্বন্দ্ব হচ্ছে 2টি পদে একই বিভক্তি, আর অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীর পার্থক্য হচ্ছে বতে বহুব্রী, বতে ব্যক্তি। মানে উদাহরণের মধ্যে যেটা ব্যক্তি সম্পর্কিত সেটা অলুক বহুব্রী, উদাহরণের মধ্যে যেটা ব্যক্তি সম্পর্কিত নয় সেটা অলুক তৎপুরুষ। ক্লিয়ার? হ্যাঁ, সবাই সর্বশেষ আরেকবার কমেন্ট করবেন। হ্যাঁ, আজকের ক্লাসটা এখানেই শেষ। ধৈর্য ধরে, বিরক্ত হয়েও, কষ্ট করেও, হ্যাঁ অনলাইনে বা মোবাইলের দিকে তাকিয়ে অথবা স্ক্রিনের দিকে তাকিয়ে, ল্যাপটপের দিকে তাকিয়ে, হ্যাঁ বিরক্তিকর ক্লাস করেও যারা এতক্ষণ ক্লাসটাকে প্রাণবন্ত করে রাখছিলেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে
আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কমেন্ট থাকে আগামী 1 মিনিটের মধ্যে করতে পারেন। হ্যাঁ, অ্যান্সার দেবো আপনাদের কমেন্টের ইনশাল্লাহ। একজন লিখছেন, আরশি লিখছেন জাতিসংঘের ক্লাস চাই, জাতিসংঘে আন্তর্জাতিক, দেখা যাক পারি কিনা, চেষ্টা করবেন ইনশাল্লাহ। শাহেদা খান লিখছেন সুশাসন ক্লাস চাই, এটাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। সুশাসন ক্লাস করতে গেলে ওরাকল বিসিএস কোচিং এ যেতে হবে, ওখানে অফলাইনে ক্লাস নেই। আমি কিন্তু অনলাইনে এতটা অভ্যস্ত না, আজকে 5ম দিন লাইভ ক্লাস নিচ্ছি পেজে, আমার অফলাইনে ক্লাস নিতেই ভালো লাগে। মনিরুল ইসলাম লিখছেন সুশাসন ক্লাস চাই, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।